আচ্ছা, এমভিপি ব্যাপারটা যেহেতু বুঝতে পেরেছেন, তার মানে তো আপনারা নিশ্চয়ই প্রোডাক্ট লঞ্চ পর্যন্ত বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট লঞ্চ করার আগে দেয়ার ইজ এ চেকলিস্ট, যে চেকলিস্ট আপনাদেরকে ফুলফিল করে দেন ইউ উইল হ্যাভ টু সর্ট অফ জাম্প ইনটু মানে দ্য লঞ্চ অফ দ্য প্রোডাক্ট, রাইট? ভাইয়া আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাই। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে একটা যদি এরকম কোনো সফটওয়্যার প্রোডাক্ট হয় বা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট হয়, তাহলে সেটা না হয় আমি অল্প করে বানিয়ে বা কোনোভাবে টেস্ট করে রান করে দেখলাম। বাট যদি ভাইয়া কোনো এডটেক কোনো কোম্পানি হয় বা এডটেক টাইপের কোনো যদি কোম্পানি ক্রিয়েট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আসলে এমবিপিটাকে মানে কিভাবে, মানে যেমন সাপোজ ওস্তাদ বলি, ওস্তাদ আসলে কিভাবে তাদের এমবিপিটা টেস্ট করবে বা মানে আচ্ছা একটা একটা কোর্স বা মানে তারা কিভাবে আসলে টেস্ট করবে, এটা ভাইয়া যদি একটু বলতেন আচ্ছা এজ এ এডটেক কোম্পানি। আচ্ছা, ঠিক আছে। তাহলে সবার আগে আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দেন, আপনার হিসাব অনুযায়ী, আপনার নলেজ অনুযায়ী একটা এমভিপি কি? এমভিপি অর্থ কি? ভাইয়া কথাটা তো মানে আটকে গেছিল, সরি ভাইয়া। অর্থ আচ্ছা, না কি শুধু অসুবিধা শুধু নেই। শুনছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সো ভাইয়া, ধরেন আপনার জানা মতে এমভিপি আসলে কি? এমভিপি তো মিনিমাল ভায়াবল প্রোডাক্ট, মানে হচ্ছে কোনো কারেক্ট। প্রোডাক্ট আমি ফাইনালি লঞ্চ করার আগে, হুম হুম। আমি হয়তো বা কিছু একটা লঞ্চ করে আমি হয়তো ফিডব্যাক নিতে পারি বা কিছু একটা মানে মানে কি বলে, কিছু একটা লঞ্চ করি, আসলে কিছু একটা লঞ্চ করে বা কিছু একটা দেখিয়ে মানুষের কাছ থেকে ফিডব্যাক নিবো, মানুষের কাছ থেকে জানবো যে মানুষ আসলে চাই কিনা। যদি মানুষের ফিডব্যাকটা ভালো থাকে বা রেশিওটা ভালো থাকে, তাহলে হচ্ছে আমি আস্তে আস্তে এটার উপর এফোর্ট দিব বা আস্তে আস্তে এটার উপর আরো ইনভেস্টমেন্ট করবো, ইনভেস্টমেন্ট করে ফাইনালি প্রোডাক্ট লঞ্চের দিকে চলে যাবো। এখন আসলে কারেক্ট। একটা এডটেকের মধ্যে তো আমি জাস্ট একটা কোর্স দিয়ে বা হতো একটা ওয়েবসাইট তো আসলে ডিরেক্টলি লঞ্চ করা যায় না। এখানে তো অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, ইনস্ট্রাক্টর স্টেক হোল্ডার থাকে, তারপরে স্টুডেন্ট থাকে, তারপরে আরো অনেক অ্যাডভাইজার থাকতে পারে, বা আমাদের যে এমপ্লয়িরা থাকে এমপ্লয়ীদের কাছ থেকেও আসলে ইয়া থাকে যে কোন এমপ্লয়িরা আমরা ফার্স্ট নিব, মানে কোন এমপ্লয়ীদেরকে আসলে ফার্স্ট চুজ করব, কিভাবে আসলে এমবিপিটা লঞ্চ করব, এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন থাকে। সো সেক্ষেত্রে আসলে আমি প্রোডাক্টটা কিভাবে বানাবো, কারণ আমি তো আচ্ছা, এটা আর কি ছিল। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরেন আমি একটা স্টেপ পিছনে যাই, আমি এমভিপির জায়গাটা থেকেই একবার আসি তাহলে। কারণ আমি যদি মানে আমি আপনার স্পেসিফিক এডটেকের কেসটাই দিব আপনাদেরকে, এবং ওস্তাদের এক্সাম্পল আপনি তুলেছেন, আমি ওস্তাদ দিয়েই আপনাকে এটার ভেরিফিকেশন মানে এটার উত্তরটা দিব। বাট আচ্ছা সেটা ভাই। দেওয়ার আগে আমি আপনাকে মানে এমভিপির কোর মন্ত্রটা আসলে একটু আগে বুঝাই। সেটা হচ্ছে যে একটা এমভিপির কাজ কি আসলে। একটা এমভিপির কাজ হচ্ছে যে আপনার যে কোর ভ্যালু যেটা আপনি প্রোভাইড করতে চাচ্ছেন, হ্যাঁ, সেই ভ্যালুটা সার্ভ হচ্ছে কি হচ্ছে না, সেটাকে আপনি ভ্যালিডেট করতে চাচ্ছেন। যে হ্যাঁ, আমি একটা কাস্টমার ভ্যালু খুঁজে পেয়েছি, যে দিস ইজ হাউ আই উইল ডেলিভার আ ভ্যালু। সো মনে করেন যে একটা মানে ধরেন যে শ্যাম্পু, হ্যাঁ, শ্যাম্পুর ভ্যালু কি? শ্যাম্পুর ভ্যালু হচ্ছে পরিষ্কার মাথা। এখন তার মানে হচ্ছে যে আমি ময়লা যে যে সকল কাস্টমারের চুল ময়লা তাদেরকে এমন একটা প্রোডাক্ট দিচ্ছি যেটার মাধ্যমে সে তার চুল পরিষ্কার করে দেখতেছে। সো সামহাও অর দি আদার আপনি যদি এই ইন্ডিকেশনটা পান যে হ্যাঁ, সে এই আপনার বানানো এই শ্যাম্পুটা ব্যবহার করে সে চুল পরিষ্কার করতে রাজি, দ্যাট ইজ ইউর ইন্ডিকেশন টু গেট স্টার্টেড। তার মানে সামহাও আপনি যদি তাকে কনভিন্স করে এই শ্যাম্পুটা ব্যবহার করাইতে পারেন, যেটা ব্যবহার করে সে খুশি থাকে, সে ব্যবহার করে সে ভালো পছন্দ করে এবং সে তার বন্ধুদেরকে বলে যে আমি এই জিনিসটা ব্যবহার করতেছি এবং এই জিনিসটা খুব জোস, তার মানে ইউ হ্যাভ বিন এবল টু মানে আইডেন্টিফাই অ্যান্ড ভ্যালিডেট ইয়োর ভ্যালু। ওয়ান্স ইউ হ্যাভ ভ্যালিডেটেড ইউর ভ্যালু, আপনার এমভিপির কাজ আসলে হয়ে গেছে। আপনি এমভিপি দিয়ে যে জিনিসটা টেস্ট করতে চাচ্ছিলেন সেই জিনিসটা আপনি টেস্ট করে ফেলতে পারছেন। বোঝা গেল ব্যাপারটা? জি ভাইয়া, এইটুকু আচ্ছা, বুঝছি। এখন আমি যদি এই ইয়ার এক্সাম্পল দিয়ে যদি আপনাকে বলি, আপনি ওস্তাদের এক্সাম্পল জানতে চাচ্ছিলেন। ওস্তাদের এক্সাম্পল দিয়ে যদি আমি আপনাকে মানে জিনিসটাকে ভ্যালিডেট করতে চাই, জিনিসটা হচ্ছে যে ওস্তাদ কি? ওস্তাদ হচ্ছে একটা আপস্কিলিং প্ল্যাটফর্ম। কারেক্ট। রাইট। জি ভাই। ওস্তাদ যে জিনিসটা মানে প্রবলেম স্টেটমেন্ট বা যে জিনিসটা আইডেন্টিফাই করলো, সেই জিনিসটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মানে পুঁথিগত বিদ্যা অনেক থাকলেও মানে আপনার মানে হ্যান্ডস অন শিক্ষার অনেক অভাব। মানুষজন হ্যান্ডস অন শিখতে চায়। মানুষজন মানে ক্লাসে বসে তো আসলে প্রোডাক্ট ম্যানেজমেন্ট শেখা যায় না। এবং মানে মানে ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ
গত বছর পর্যন্ত আসলে পৃথিবীতে প্রোডাক্ট ম্যানেজমেন্টের কোনো মানে লেটসে কোনো একাডেমিক ডিগ্রি ছিল না এই রোলটার। হ্যাঁ, এখন যেমন আচ্ছা। 2024 সালে এসে এখন কিছু 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 মানুষজন এই একাডেমিক লেটসে প্রোডাক্টের উপরে একাডেমিক ডিগ্রি তৈরি করছে, যেমন ওয়ার্টন বিজনেস স্কুল মানে এমবিএ এর মধ্যে একটা এমবিএ এর মতনই ওরা একটা মাস্টার্স ইন ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট এমডিপিএম নামে ওরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, রাইট? সো সিমিলারলি ও মানে ওস্তাদ দেখলো যে এরকম কিছু পার্টিকুলার স্কিলস আছে, যেই স্কিলগুলা মানুষজন পুঁথিগত বিদ্যার মাধ্যমে এই জিনিসগুলো শিখতে পারতেছে না। আমি যদি সামহাও মানুষকে এই জিনিসটা শিখাইতে পারি, তাহলে আমি মানে দেখতেছি যে এখানে মানুষের উপকার হচ্ছে এবং আমি এখানে একটা ভায়াবল বিজনেস দাঁড়া করাতে পারতেছি। ওকে, সো এটা মনে করেন ওস্তাদের কো ফাউন্ডাররা আইডেন্টিফাই করলো। এখন প্রশ্ন হচ্ছে যে ওস্তাদ চাচ্ছে যে দেখতে যে এটা কি একটা আদৌ ভায়াবল বিজনেস হবে কি হবে না। সো এরকম একটা ভায়াবল বিজনেস হইতে হলে, ওস্তাদ একটা ভায়াবল বিজনেস হতে হলে কি লাগবে আপনাদের মনে হয়, বলেন তো কি কোন জিনিসটা ভ্যালিডেট করা দরকার? মানে যেখানে তার প্রোডাক্টটা শোকেস করতে পারবে এরকম একটা জায়গা, যেখানে আসলে মানুষকে দেখাইতে পারবে যে উহুম, উহুম, এটা উহুম, হচ্ছে। উহুম, উহুম। এটা পরে আসতেছে, ভ্যালুতে আচ্ছা, আসেন। হোয়াট ইজ দ্য কোর ভ্যালু? যেহেতু ভাই আপনি বলেন আপস্কিলিং, আপস্কিলিং করার জন্য চাচ্ছে, সুতরাং তার কোর ভ্যালু তো এটাই যে প্রবলেম মানুষজন আপস্কিলিং আইডেন্টিফিকেশনের। করতে চায়, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে প্রবলেম রাইট। আইডেন্টিফিকেশন আগে যদি যাই তাহলে তো আগে মানে আপস্কিলিং করতে চায়, কারা কারা চায় ওই জায়গাটাতে আসলে ফোকাস করা, যে একটা সার্ভে কারেক্ট। করা, মানে যেটা আমরা সার্ভে আসলে ইয়েতে সার্ভে ঠিক না, এটা করি, সার্ভে ঠিক ইউজার না, সার্ভে বা ধরেন পার্সোনা ক্রিয়েট করি। আহ, মানে আমি বলবো যেটা সার্ভে তো আপনি করতেছেন প্রোডাক্ট ডিসকাভারিতে, যেখানে আপনি ইউজার রিসার্চ করে আইডেন্টিফাই করে দেখলেন যে হ্যাঁ মানুষজনের। সো আমি ওস্তাদের স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যদি বলি, ওস্তাদ নোট জেএস দিয়ে আহ, প্রথমে বোধহয় যাত্রা শুরু করে, অ্যাজ ফার এজ আই রিমেম্বার। আমার পুরোপুরি মনে নাই এক্স্যাক্টলি, বাট আমাকে ফাহিম বোধহয় নোট জেএস এর কথাই বলছিল। সো নোট জেএস ইজ আ ভেরি স্পেসিফিক স্কিল সেট, হ্যাঁ, software development using Node.js. So JavaScript is JavaScript, right? It's a programming language. On top of that, Node.js is a specified, let's say, JavaScript language. So এখন ধরেন আপনি ওস্তাদের কো-ফাউন্ডার, আপনি আইডেন্টিফাই করলেন যে ইন্ডাস্ট্রিতে নোড জেএস শিখার মানুষ, মানে নোড জেএস মানুষ শিখতে চায়। কিভাবে জানলেন? এভাবে জানলেন যে আপনি মনে করেন ওলিও, ব্রেইন স্টেশন 23, তারপর এরকম 4-5টা জায়গায় যারা কিনা আউটসোর্সিং এর কাজ করে, আপনি সবার সাথে একটু গল্প করলেন, চা খেলেন, চা খেয়ে দেখলেন যে কি টাইপের ডেভেলপমেন্টের ডিমান্ড বাড়তেছে। দেখলেন যে মানে ওদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট হচ্ছে নর্থ আমেরিকান ক্লায়েন্ট এবং ওয়েস্টার্ন ইউরোপিয়ান ক্লায়েন্ট। এই ক্লায়েন্টরা ঘুরে ফিরে মানে রিয়াক্ট জেএস এবং নোট জেএস এর প্রচুর কাজ ওরা চাচ্ছে, মানে ওরা চাচ্ছে যে তুমি আমার একটা জিনিস বানাই দিবা, বাট সেই জিনিসটা নোট জেএস দিয়ে বানাই দিবা। কিন্তু ব্রেইন স্টেশন 23, ওলিও, এই টাইপের মানুষজনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে নোট জেএস পারে এমন মানুষকে তারা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, সো জি। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি যখন নোট জেএস এর তারা যখন আইডেন্টিফাই করলো, সো তা এখন ভ্যালিডেট করতে হবে। এখন প্রোডাক্টটা লঞ্চ করে ভ্যালিডেট এমভিপি করে ভ্যালিডেট করে দেখতে হবে যে নোট মানে আমি যে আইডিয়াটা বের করলাম নোট জেএস দিয়ে মানুষজন আপস্কিল করতে চাচ্ছে, এইটা দরকার। সো তাহলে আমি এখন কি করব? আমি হয়তো লেটস সে বাংলাদেশের কিছু মানে ফেসবুক গ্রুপ আছে, অথবা হ্যাঁ, মনে করেন আমার পরিচিত কোনো মানে লেটস সে কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা বললাম যে এই বাংলাদেশে নোট জেস পারে এমন কে আছে, অথবা গ্লোবালি নোট জেস ভালো পারে এবং শিখাইতে পারে এমন কে আছে। আপনি মনে করেন এরকম একজন মানুষকে খুঁজে বের করলেন এবং আপনি কি করলেন, তাকে বললেন যে আচ্ছা আমি বাংলাদেশের এক গ্রুপ মানুষকে নোট জেস শিখাইতে চাচ্ছি, আপনি শিখাইতে পারবেন? সে রাজি হইলো। ঠিক আছে, সে রাজি হইলো। জি। হ্যাঁ, সে রাজি হওয়ার পরে আপনি নোট জেস শেখানোর জন্য তাকে লেটস ইয়া করলেন, তাকে বললেন যে আপনারা লেটস আমরা ইনস্ট্রাক্টর পেয়ে গেছি। এখন আপনি বিভিন্ন জায়গায় গ্রুপের মাধ্যমে, পরিচিত মানুষের মাধ্যমে এবং ইয়ার মাধ্যমে আপনারা
কোনো জায়গায় মার্কেট করলেন, হয়তো ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করলেন অথবা ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট দিলেন যে আমরা এরকম একটা গ্রুপ অফ মানুষকে নোট যে শিখাতে চাচ্ছি, আমাদের ক্লাস, এই কোর্সের দাম 5,000 টাকা, আপনারা কি ইন্টারেস্টেড? যদি ইন্টারেস্টেড হন এখানে এনরোল করেন। আপনারা আচ্ছা এরকম আচ্ছা। করে 2-3 জায়গায় মার্কেট করলেন, করে দেখলেন যে মানুষজন সাইন আপ করতেছে। আপনি দেখলেন যে আপনি আপনি প্রাথমিকভাবে ধারণা করলেন যে আপনার এখানে যদি 15 থেকে 20 জন রেজিস্টার করে, গুড ইনাফ টু গেট স্টার্টেড। সো আপনি প্রথম ব্যাচে নোট যে শিখাবেন এটা বলে আপনি 5,000 টাকা করে নিবেন, এবং আপনি মানুষকে এভাবে সাইন আপ করতে বললেন। করতে বলে আপনি সেটা এখন জুমের মাধ্যমে হোক, অনলাইনের মাধ্যমে হোক, অথবা ফিজিক্যালি হোক, আপনি মানুষজনের জন্য ক্লাসের ব্যবস্থা করলেন। আপনি যে ইনস্ট্রাক্টরকে পেলেন সেই ইনস্ট্রাক্টরকে বললেন যে সে সাজায় আপনাকে একটা একটা রুটিন দিল, যে যে টোটাল 10টা বা 12টা ক্লাস হবে, যে ক্লাসগুলোতে আমরা প্রথম দিন থেকে একদম 12তম দিন পর্যন্ত এভাবে এভাবেই শিখবো। করে আপনি একটা কোর্স ডিজাইন করলেন এবং আপনি সেই অনুযায়ী ক্লাসটা রান করলেন। এখন যখন কোর্সটা শেষ হলো, আপনি 20 জনকে নিয়ে এই কোর্সটা কমপ্লিট করলেন। কমপ্লিট করে আপনি দেখলেন যে মানুষজন যারা নোট যে সেখান থেকে শিখতেছে, তারা গিয়ে, আপনি এবার ওই ওলিও হোক বা লেটসে ব্রেন স্টেশন হোক, ওই মানুষগুলোকে গিয়ে বললেন আমরা অমুক ইনস্ট্রাক্টর দ্বারা এই 25 জনকে নোট জেএস শিখাইছি, দেখেন তো এটা আপনাদের কাজে লাগবে কি লাগবে না। আপনি দেখলেন যে 10 জনের থেকে 5 জন বা 7 জন বা 10 জন বা 20 জনই চাকরি পেয়ে গেছে উইদিন দ্য নেক্সট 3 মান্থস। আপনি একটা প্রবলেম স্টেটমেন্ট আইডেন্টিফাই করছেন, একটা একটা ভ্যালু খুঁজে বের করছেন এবং দেখছেন যে আপনি সেই ভ্যালুটা ডেলিভার করতে পারতেছেন। দিস এন্টায়ার প্রসেস ইজ ইয়োর এমভিপি লঞ্চ ফর আ প্ল্যাটফর্ম লাইক ওস্তাদ। আচ্ছা, বুঝতে পারছি ভাই। তাহলে হচ্ছে যেহেতু এটা একটা ট্রেনিং প্ল্যাটফর্ম, সেহেতু হচ্ছে আগে আমার যেখানে আসলে ওদের গোল, মানে যেখানে জব সেক্টরের সাথে আগে কথা বলতে হবে, যেটা আপনি ফার্স্ট দিকে বললেন যে ওলিও বা ব্রেন স্টেশন বা ওদের সাথে কথা বলে যে আসলে ওরা কি এই জায়গাটাতে ফিল করে কিনা, যে হ্যাঁ ওদের এই জায়গায় প্রবলেম আছে মানে কিনা বা এই আপনাকে জায়গায় তো কি আসলে ভ্যাকেন্সি আছে কিনা। আইডেন্টিফাই করতে হবে, রাইট? আপনাকে রাইট। আইডেন্টিফাই করতে হবে যে মানে এই ভ্যালুটা আপনি যে দিচ্ছেন। এখন মনে করেন আপনি মানে ধরেন পৃথিবীতেও তো জানার আপস্কিলিং এর তো শেষ নাই, রাইট? আপস্কিলিং রাইট এর তো রাইট। শেষ। কত জি হ্যাঁ। মানুষ আপস্কিলিং করার চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট আমি নিজেই বাংলাদেশে একটা আপস্কিলিং প্ল্যাটফর্ম লঞ্চ করে দিয়ে আসছি, জিপি একাডেমি। হ্যাঁ, বাট মানে সব রকম প্ল্যাটফর্ম তো আসলে সব মানুষকে অথবা সব ক্রাইটেরিয়াকে, সব ক্যাটাগরিকে কভার করছে না, রাইট? ধরেন বহু বৃহৎ রাইট। আপস্কিলিং করে, 10 মিনিট স্কুলও আপস্কিলিং করে, শিখো আপস্কিলিং করে। সো তাহলে ইন দ্যাট সিনারিও ওস্তাদ কিভাবে তার জায়গা বের করে নিছে? সে তার জায়গা বের করে নিছে বাই ভ্যালিডেটিং যে আসলে কোন জায়গাটাতে প্রবলেম আছে, স্পেসিফিক্যালি কোন স্কিলটার এখন খুব ডিমান্ড, ওই পার্টিকুলার স্কিলটাকে সে নিয়ে ওইটার উপরে সে একটা মানে লেটস সে তার হাইপোথেসিস বিল্ড করে সে একটা নিশকে টার্গেট করছে, যে আচ্ছা ঠিক আছে নোট জেএস একটা স্মল টার্গেট, ওই টার্গেট থেকে সে ভ্যালিডেট করে করে আগাইছে। এবং এখন যখন ওস্তাদ এরকম করে নোট জেএস এর 2-3টা ব্যাচ রান করলো, দেখলো যে আচ্ছা নোট জেএস এর পাশাপাশি অ্যাঙ্গুলার জেএস অথবা নেক্সট জেএস এরও অনেক ডিমান্ড আসতেছে। সো তখন নোট জেএস প্লাস নেক্সট জেএস নিয়ে তারা এক্সপ্যান্ড করলো এবং দেখলো যে না, শুধু নোট জেএস নেক্সট জেএস না, এখন আবার রিয়াক্ট জেএস এর অনেক ডিমান্ড আসতেছে। ওকে, নোট জেএস প্লাস নেক্সট জেএস প্লাস রিয়াক্ট। হ্যাঁ, এরকম করে তারপরে সে বললো যে আচ্ছা ঠিক আছে, দেখতেছি যে ওভারঅল ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা এরকম কোর্স করা যায়। তখন সে নোট জেএস প্লাস রিয়াক্ট প্লাস নেক্সট জেএস প্লাস ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আসলো। তারপরে সে ওর সাথে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট যোগ করলো, তারপরে এটার সাথে আইওএস ডেভেলপমেন্ট যোগ করলো, তারপরে ওটার সাথে ইউএক্স ডিজাইন যোগ করলো, এবং তারপরে ওটার সাথে প্রোডাক্ট ম্যানেজমেন্ট যোগ করলো। এভাবেই কিন্তু আস্তে আস্তে প্রোডাক্টটা বড় হচ্ছে বাই ভ্যালিডেটিং ইচ এন্ড এভরি স্টেপস বেসিক্যালি। সো শুরুতেই আসলে মানুষকে জানাইতে হবে, শুরুতেই আমাকে একটা প্রোডাক্ট বানাই ফেলতে হবে। ইট ইজ নট অ্যাবাউট দ্যাট। এমভিপি ইজ অল অ্যাবাউট ভ্যালিডেটিং দ্য কোর ভ্যালু প্রপোজিশন। এই জন্যই মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। আপনি আপনার ভ্যালুর জন্য মিনিমাম যতটুকুন দরকার অতটুকুন দিয়ে, মানে আপনি যদি এমভিপি করার জন্য আপনার লেটসে বাজেট থাকে যে আমি 20টা মানুষকে হায়ার করব, 30টা মানুষকে দিয়ে এই কাজটা করব, আপনি খেয়াল করে দেখেন এই যে পুরা লেটসে মানে জার্নিটা যে আমি বললাম, এই পুরা জার্নিটাতে আসলে মানে ওস্তাদের কো ফাউন্ডারদের কাজ কি ছিল? ওস্তাদের কো ফাউন্ডারদের কিন্তু প্রথম কাজ শুধু কোঅর্ডিনেশন ছিল, কারণ ওস্তাদের কো ফাউন্ডাররা কিন্তু শিখাচ্ছে না,
শিখাচ্ছে অন্য আরেকজন ইনস্ট্রাক্টর, আর শিখতেছে হচ্ছে স্টুডেন্ট। সো হোয়াট আর দে ডুইং? দে আর ডুইং জাস্ট কোঅর্ডিনেশন। হ্যাঁ, সুতরাং আপনার মানে আপনি যদি আপনার এমভিপি ভ্যালিডেট করার জন্য যদি ইফ ইউ নিড একটা 30 জন ডেভেলপারের বড় টিম, তাহলে আসলে ইউ আর নট বিল্ডিং এন এমভিপি এনিমোর। তাহলে মানে তাহলে ইউ হ্যাভ স্টার্টেড ইন দ্য রং ফুট। ধরেন পাঠাওয়ের অবস্থা যদি চিন্তা করে দেখেন, পাঠাও কিন্তু এক্স্যাক্টলি সেম ভুলটাই করেছিল। পাঠাও যখন প্রথম 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট পায়, ওই 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট পাওয়ার পরেই ওরা উইদিন 3 মান্থস ওদের কোম্পানি এত বড় করে ফেলছে যে ওই কোম্পানির মান্থলি এক্সপেন্ডিচারই ছিল 2.5 কোটি টাকা। সো তো পাইছে 10 কোটি টাকা। সো 2.5 কোটি টাকাতে যখন কোম্পানির এক্সপ্যান্ড করে ফেললো, দেখা গেল যে ও যে পরিমাণ আর্ন করতেছে তার থেকে বেশি ওর এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে। তাহলে কি মানে ইজ দিস এ স্টেবল বিজনেস? নো। এই বিজনেস থেকে আর্ন করার বদলে তার সে আরো উল্টা এই বিজনেসে লস করা শুরু করলো। এবং তখন পাঠাও কি করলো, ইট হ্যাড টু স্কেল ডাউন। কিছু মানুষকে ছাঁটাই করে দিতে হলো, দিয়ে কস্টটাকে এমন একটা অবস্থায় রাখতে হলো যেটা ম্যানেজেবল হয় বেসড অন দ্য অ্যামাউন্ট অফ ফান্ডস অ্যান্ড অ্যামাউন্ট অফ রেভিনিউ দে আর জেনারেটিং ফ্রম দেয়ার বিজনেস। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাই আপনার, আমি মনে হয় বুঝতে পারছি পুরো ওভারভিউটা। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। অবশ্যই ভাই, নো প্রবলেম। আশিস ভাই, জি। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হুম, ওকে। শোনা যাচ্ছে ভাইয়া। ভাই আমার অ্যাকচুয়ালি দুইটা কথা ছিল আর কি। প্রথম কথা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। লাস্ট মডিউলের ক্লাস রিলেটেড আর কি। তো হুম লাস্ট হুম। মডিউলে আমাদের দুইটা ক্লাস হয়েছিল, একটা আপনি নিয়েছিলেন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে, সেকেন্ডটা ছিল হচ্ছে এমভিপির উপর, ডিসকভারি বাই এমভিপি। রাইট। এবং আমি আমি যদি ক্লাস ঠিক মতো করে থাকি তাহলে হচ্ছে প্রোডাক্ট লঞ্চের উপর কোনো ক্লাস হয় নাই। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ওকে ওকে। এবং আমাদের যে কুইজ হয়েছে, কুইজটা হয়েছে এমভিপি এবং প্রোডাক্ট লঞ্চের উপর। তো প্রোডাক্ট লঞ্চের আমাদের স্লাইড প্রোভাইড করা হয়েছিল, ওইখান থেকে দেখে মোটামুটি কুইজ দেওয়া গেছে আর কি। কিন্তু স্টিল আমাদের ক্লাসটা হয় নাই। আর এইটা হচ্ছে কি বলে আননোটিসড প্রোডাক্ট হয়ে লঞ্চ গেছে। বলে তো আপনাদের এই যে এই জিনিসটার কথা বলছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, কুইজ হয়েছিল আপনাদের এটার উপরে, কিন্তু মানে এটার উপরে এটার কোনো উপর স্পেসিফিক কুইজ ক্লাস হয়েছিল। হয়নি। জি ভাইয়া। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, আর কি পয়েন্ট ছিল ভাইয়া? ভাইয়া সেকেন্ড পয়েন্ট অ্যাকচুয়ালি সাজেশন, আমি জানি না এটা ঠিক বলছি কিনা ভুল, সেটা হচ্ছে লাইক আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু মানে এমনিতে ক্লাসে কোশ্চেন ইয়ার মিলিয়ে হচ্ছে 1.5 ঘন্টার উপরে চলে যায়, ঠিক আছে? আর মানে লাইক কোনো ক্লাসের শুরুতে প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন নেওয়ার ইম্পর্টেন্সটা আমি বুঝি, কারণ প্রিভিয়াস ক্লাস যদি ঠিকমতো বুঝে না থাকে তাহলে এই ক্লাসটা ঠিকমতো বুঝবে না। ইম্পর্টেন্সটা আমি বুঝি, কিন্তু প্রিভিয়াস ক্লাসের কোনো টপিক যদি আবার ফুললি কভার করা হয় তাহলে কিন্তু এই ক্লাসটা অনেক এক্সটেন্ড হয়ে যাচ্ছে। প্লাস এখানে হয়তো আরেকটা স্কোপ আছে আমাদের হচ্ছে সাপোর্ট ক্লাসের। তো মানে এটা হচ্ছে আমার সাজেশন আর কি, যে এটা কিভাবে ফিক্স করা যায় বা এই ক্লাস আচ্ছা, ডিউরেশন। ভেরি গুড ফিডব্যাক ভাইয়া, ডেফিনেটলি। মানে ডেফিনেটলি এই ফিডব্যাকটা আমরা মানে কাজে লাগাবো, এবং আমি এটা মানে ওস্তাদের টিমকে ডেফিনেটলি বলবো। এবং যে মানে অ্যাজ ইউ ক্যান সি যে আমরা এই ক্লাসটা রেকর্ড করে রাখছি, সো এই ইনফরমেশনটা ডেফিনেটলি স্টোর থাকবে, এবং উই উইল মেক শিওর যে মানে সাপোর্ট ক্লাসের মাধ্যমে হোক অথবা মানে টাইম ম্যানেজমেন্টের বা ক্লাস ডিজাইনের মাধ্যমে হোক, জিনিসটাকে আমরা যাতে করে একদম প্রপারলি লেটস অ্যাড্রেস করতে পারি। বাট আমি যদি একটু মানে আপনার মানে সাজেশনের প্রবলেম স্টেটমেন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আপনি আপনার কি রেকমেন্ডেশন এখানে এটা হচ্ছে যে দেয়ার আর ডুপ্লিকেশনস অফ ইচ মানে প্রিভিয়াস টপিক ইন নিউ ক্লাসেস, দ্যাট ইজ দ্য প্রবলেম বলে আপনারা মনে করতেছেন, নাকি না ভাই, প্রবলেম মনে করতেছেন ডুপ্লিকেশনটা যে না, টাইম প্রবলেম না, বেশি হয়ে যাচ্ছে? প্রবলেমটা হচ্ছে ডিউরেশনটা। জি ভাই, ডিউরেশনটা আর বুঝতে কি। পেরেছি। হুম। ডিউরেশন ইজ সামথিং যেটার জন্য মানে আই আই টেক ফুল রেসপন্সিবিলিটি, কারণ এখানে আসলে আহ, যেটা হয় যে যারা ইনস্ট্রাক্টরসরা থাকেন যেমন সিয়াম ভাইয়া বা আমি, মানে এটা সম্পূর্ণ আসলে আমাদের উপরে আমরা কিভাবে ইনস্ট্রাক্ট করতে পারতেছি। বাট ওকে, দেন আই টেক দিস এজ মানে স্ট্রং ফিডব্যাক, এন্ড আইল মেক শিওর যে উই ক্যান মেক শিওর যে আমাদের ডিউরেশনটা আমরা একটা মানে সহনীয় পর্যায়ে রাখতে পারি। আই আন্ডারস্ট্যান্ড এখন বাংলাদেশে রাত 9টার বেশি বা 9:30 বাজে। So I totally understand and I hear you. মানে all I can say is I hear you, and we will make sure যে আমরা যাতে করে জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি। জি ভাই, থ্যাঙ্কস লট। নো প্রবলেম, নো প্রবলেম। সো যদি আমি এভাবে বলি জিনিসটা, সেটা হচ্ছে যে মানে এমভিপির ক্লাস যদি আপনাদের না হয়ে, সরি মানে প্রোডাক্ট লঞ্চের ক্লাস যদি আপনাদের নাও হয়ে থাকে, টু বি রিয়েলি অনেস্ট, প্রোডাক্ট লঞ্চের অল ইউ নিড টু টেক কেয়ার অফ ইজ দিস,
এই লেটস সে দিস প্ল্যানিং। সো প্রোডাক্ট মানে আপনার আসলে মানে মেইন কথাটাই হচ্ছে ইউ নো দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিস, যে আপনি জানেন মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিস আপনাদের জানা কেন দরকার, যাতে করে আপনারা টার্মগুলো সম্পর্কে অবগত থাকেন। কারণ আপনার ডেভেলপার যখন আপনাকে বলবে আমাকে ইউজার স্টোরি দেন, টিকিট লিখে দেন, তখন তখন আপনি কনফিউজ হয়ে বলবেন যে ভাই ইউজার স্টোরি কাকে বলে। সো যাতে করে ওই প্রবলেম আপনারা ফেস না করেন সেটার জন্য আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিটা জানার জন্য আপনাদের জন্য খুব জরুরি। হালকাভাবে জানলেই হবে, বাকিটুকুন প্র্যাকটিসের ব্যাপার। সিমিলার টু দ্যাট এনালজি, প্রোডাক্ট লঞ্চের পুরো খেলাটা হচ্ছে আসলে মার্কেটিং এর। যারা আপনি দেখবেন যে প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার নামে কিছু রোলস থাকে আপনার মানে গ্লোবাল মার্কেট গুলাতে, সাধারণত মার্কেটিং ইজ দেয়ার রেসপন্সিবিলিটি, বা জিটিএম যেটাকে বলে আর কি, গো টু মার্কেট স্ট্র্যাটেজি, ইট ইজ সর্ট অফ দেন। বাট এই জিনিসটাতে আপনি অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার ইউ প্লে দ্য রোল অফ আ কোঅর্ডিনেটর। হ্যাঁ, সো আপনি আইডেন্টিফাই তাকে তাকে করে দিচ্ছেন যে হোয়াট ইজ দ্য রাইট অপরচুনিটি, এবং তাকে আপনি জানাই দিচ্ছেন, তাকে অ্যালাইন করে দিচ্ছেন যে ভাই দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু ভ্যালিডেট, দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু লঞ্চ, সো প্লিজ ক্যান ইউ কাম আপ উইথ আ ওয়ে। আমি মানে আমি কি এখন এটা ফেসবুক গ্রুপে লঞ্চ করব, নাকি আমি এটা লেটস সে মার্কেটিং করব, আমি কি এটার জন্য ল্যান্ডিং পেজ বানাবো, আমি কি এটার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাড বাইং করব, না কি করব, লেট দেম হ্যান্ডেল দ্যাট। হ্যাঁ, all you need to do is coordinate between the product team that is developing it, because that is what you are responsible for, এবং ask them যে these are the students, but these are the groups of people that we are targeting, এদেরকে টার্গেট করে আমি এই জিনিসটা বানাচ্ছি, ক্যান ইউ হেল্প মি টেক ইট টু দ্য মার্কেট। So as long as you know the opportunity, you are working with the team, you are aligning on the let's say plans, you are helping marketing to create the plan, you are setting clear deadline যে ভাই আমি অমুক তারিখে আমার জিনিসটা বানানো শেষ হবে, সো আমরা অমুক তারিখে এই জিনিসটা নিয়ে মার্কেটে যাচ্ছি, and then making sure that the thing is getting done is good enough for you to know। হ্যাঁ, এখানে আসলে এর বেশি আপনার মানে লেটস সে, সো ইয়োর রোল ইন লঞ্চ প্ল্যানিং ইজ অফ আ স্ট্র্যাটেজিস্ট and of a planner basically, sorry, as a coordinator. So this is the, let's say, core message that you can take away from that lecture, to be really honest. আর এছাড়াও আপনাদের যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, মোস্ট ওয়েলকাম। আই উইল, আমি আছি, সিয়াম ভাই আছে এবং ফাহিম ভাই আছে থ্রু সাপোর্ট ক্লাস, সো ওই জায়গাটাতে ইউ উইল বি এবল টু নো ফার্দার বেটার। আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, আজকের টপিকটা হচ্ছে প্রোডাক্ট ফানেলস। হ্যাঁ, সো প্রোডাক্ট ফানেলের আসলে মানে ফানেল জিনিসটা সম্পর্কে আপনারা মানে কি জানেন? আপনারা কি কখনো মানে লেটস সে সেলস ফানেল, মার্কেটিং ফানেল, ডিস্ট্রিবিউশন ফানেল, অথবা এই টাইপের কখনো কোনো ফানেল নিয়ে আপনারা কাজ করেছেন, অথবা ফানেল সম্পর্কে আপনাদের কারো কোনো ধারণা আছে? ফানেল জিনিসটা কি আসলে? জি, ইমরান ভাইয়া। আমার অ্যাকচুয়ালি ভাইয়া খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, বাকি আমি কিছুটা জানি যে ফানেল হচ্ছে লাইক একটা চুঙ্গা যেরকম হয় আর কি, বাংলাতে আমরা যেটা বলি ফানেল। সো উপর থেকে একটা জিনিস ঢাললে এটা ফিল্টার হয়ে নামে বা কম হয়ে নামে। তো বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে ফর এক্সাম্পল আমি একটা বিজনেসের জন্য একটা স্কুলের সামনে লিফলেট দিলাম যে আমার ওইখানে একটা দোকান আছে। তো ওইখান থেকে 1000 জন লিফলেট পাইলো, 1000 জন থেকে দেখাইছে 500 জন আমার দোকানে আসলো, ওই দোকান থেকে দেখাইছে 200 জন কোনো অফার পছন্দ করলো, তারপর সেখান থেকে 50 জন হয়তো বা কিনলো। এই 50 জন যে আসলো এবং 1000 জন থেকে, এটা হচ্ছে ফানেলের প্রসেস। পারফেক্ট। আপনার তাহলে এই ক্লাস থেকে আসলে নেওয়ার মতো তেমন কিছু নাই। না না, আমি জোকিং, ডেফিনেটলি আছে, বাট ইয়েস, ইউ হ্যাভ কাইন্ড অফ এক্সপ্লেইন দ্য ফানেল ইন আ নাটশেল ভেরি ওয়েল আসলে, টু বি রিয়েলি অনেস্ট। এবং আশিস ভাই যে কথাটা বলেছেন ব্যাপারটা আসলে তাই, যে ওপেনিং ইজ বিগ এবং লেটস সে এন্ডিং ইজ ন্যারো। সো ফানেল ব্যাপারটার অর্থটা হচ্ছে আপনি যখন মাছ ধরতে যান, আপনার পুকুরে তো মনে করেন লেটস সে অগণিত মাছ, এরপরে আপনি ওই অগণিত মাছের জন্য একটা নির্দিষ্ট এলাকা টার্গেট করে ওই জায়গাটাতে আপনারা জাল ছুড়েন, রাইট? সো ওই জালের মধ্যে ওই এলাকার সব মাছ কি ওই জালের মধ্যে ধরা দেয়?
না, দেয় না। কিছু মানুষজন কিছু মাছ আছে যারা অনেক চালাক বা অনেক জোরে তাড়াতাড়ি সাঁতার কাটতে পারে, তারা সুইম করে কিন্তু বের হয়ে যায়। সো কিছু মানুষ, কিছু মাছ জালের মধ্যে ধরা পড়ে। যেই মাছগুলা জালের মধ্যে ধরা পড়ে, আপনি যখন জালটাকে আস্তে 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 টানতে 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 একদম উপরে উঠান, সব মাছ কি ওইখানে জালে উঠে আসে? না, জালে উঠে আসে না। কিছু মাছ কিন্তু এই টানা হেঁচড়ার প্রসেসেই চিপা চাপা দিয়ে বের হয়ে যায়। রাইট? সো তার মানে কি, আপনার পুকুরে ধরেন 10,000 মাছ, কিন্তু আপনি জাল মেরে মাছ উঠাইতে পারছেন কত? 100। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে ফানেলের ফিলসফি, যে আপনাকে টার্গেট করতে, আপনার টোটাল অ্যাড্রেসেবল মার্কেট বা আপনার সার্ভিসেবল অ্যাড্রেসেবল মানে অ্যাড্রেসেবল মার্কেট যেটা, সো আপনার ওই অ্যাড্রেসেবল মার্কেটের এলাকাটা কিন্তু বিশাল বড়, সারা বাংলাদেশ আপনার টার্গেট। কিন্তু আপনি প্ল্যান করলেন যে না, আমি ওখান থেকে সার্ভিস করব হচ্ছে শুধুমাত্র দিনাজপুরকে। আচ্ছা, দিনাজপুরের সব মানুষকেই যখন এখন আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাইতে চাচ্ছেন, এই রিয়ালিটিটা মানে ফানেলটা আপনাদের জানা এজন্য জরুরি, বিকজ এই রিয়ালিটিটা আপনাদেরকে জানা এই জন্য জরুরি যে আপনি যখন হিসাব করছেন, তখন আপনাকে এই ফানেলের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আপনি চিন্তা করতেছেন দিনাজপুরের সকল পুরুষ আপনার টার্গেট মার্কেট। ইফ দ্যাট ইজ সো, ইফ দ্যাট ইজ সো, আপনার দিনাজপুরের সকল পুরুষকে আপনি যদি জনে জনে গিয়ে জানায়ও আসেন, তারপরেও আপনার প্রোডাক্ট কিন্তু সবাই কিনবে না। কিছু মানুষ কিনবে, কিছু মানুষ কিনবে না। সো কেন কিনবে না বা কোন প্রসেসে তারা আসলে দিয়ে যাবে, সেই প্রসেসটাই হচ্ছে ফানেল। সো একটা ফানেলের 4টা, অনেক জায়গায় 5টা ধাপ থাকে। হ্যাঁ। সো প্রথম ধাপটার নাম হচ্ছে ডিসকভারি অ্যান্ড অ্যাওয়ারনেস। যেই জায়গাটাতে একটা মানুষ জানে, একটা মানুষ জানতে পারে, আপনার যে পোটেনশিয়াল কাস্টমার, সে জানতে পারে যে হ্যাঁ, এরকম এই টাইপের একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, এখন অ্যাওয়ারনেস কিভাবে ক্রিয়েট করা হয়? অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয় হচ্ছে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। কিছু কিছু মার্কেটিং আপনি দেখবেন, যে মার্কেটিং গুলোতে কিন্তু কেউ বলে না যে আপনি দোকানে যান লাক্স সাবান কিনেন। তারা শুধু মানে নিজেদেরকে পজিশন করার চেষ্টা করে। কিরকম? সৌন্দর্যের ছোঁয়া মানে লাক্স। সো পুরা কনভারসেশনটাই কিন্তু মানে ওই ওই পুরো অ্যাডটা দেখে অথবা বিলবোর্ডটা দেখে আপনি শুধু তারা আপনাকে যেটা করার চেষ্টা করতেছে, তারা আপনাকে আপনার কোনো একটা বেসিক নিডের সাথে মার্কেটিয়ার্সরা ওই প্রোডাক্টটাকে কানেক্ট করে দেওয়ার চেষ্টা করতেছে, এন্ড দ্যাটস ইট। প্রতিটা মানুষ মানে প্রতিটা মেয়ে সুন্দর হতে চায়, এবং তারা এইটাই এস্টাবলিশ করার চেষ্টা করতেছে যে সুন্দরের ছোঁয়া মানেই লাক্স। তার মানে হচ্ছে যে সৌন্দর্য ইজ ইকুয়াল টু লাক্স, সৌন্দর্য ইজ ইকুয়াল টু লাক্স, সৌন্দর্য ইজ ইকুয়াল টু লাক্স। এই ব্যাপারটাই তারা আপনার মাথায় ঢুকানোর চেষ্টা করছে। ঠিক আছে? সো দিস ইজ হাউ দে আর রানিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু মেক ইউ অ্যাওয়্যার যে আচ্ছা, প্রোডাক্টটা আছে। দেন তারা যে জিনিসটা করার চেষ্টা করে, তারা এরপরে আপনাকে কনসিডারেশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে? কিছু অ্যাড দেখবেন যে অ্যাড গুলোতে এবার দে আর টকিং অ্যাবাউট লেটস সে যে আহ, ব্যাপারটা ধরেন, যদি লাক্সের এক্সাম্পল দিয়ে আসি। সো লাক্স সাবান পাওয়া যাচ্ছে আপনার এলাকাতেই। হ্যাঁ। অথবা লাক্স এখন পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। সো প্রথমে তারা কি করলো? প্রথমে তারা শুরু করলো যে সৌন্দর্যের ছোঁয়া মানেই লাক্স, মানুষের মাথায় ঢুকাইলো সৌন্দর্য ইজ ইকুয়াল টু লাক্স। এরপরে তারা যে জিনিসটা করলো, আস্তে আস্তে মানুষকে জানাইলো যে বাংলাদেশের প্রতিটা ঘরেই পাওয়া যাচ্ছে লাক্স। তার মানে হচ্ছে যে আমি যদি বাসা থেকে নিচে যাই, নিচে গিয়ে যদি দোকানের সামনে দাঁড়াই, ওই দোকানে যদি গিয়ে বলি আমাকে লাক্স দেন, তাহলে আমি লাক্স পাবো। এই ইনফরমেশনটা তাকে দিচ্ছে। সো এটা কেন দিচ্ছে? বিকজ তাকে কনসিডার করাচ্ছে। কিছুদিন পরেই হয়তো তার সাবান শেষ হয়ে যাবে, তার সাবান কেনার টাইম হয়ে যাবে, তখন যেহেতু করে সে সাবান কিনতে যাইতে পারে, তখন তার ভিতরে মাথার ভিতরে ওই জিনিসটাকে সে ঢুকাচ্ছে যে আমি যে সাবান কিনতে যাব, তখন কিন্তু লাক্স আপনি পাবেন, বাই দ্য ওয়ে, FYI। হ্যাঁ, এতটুকুনি তাকে জানাচ্ছে। সো তাকে কনসিডার কনসিডার করাচ্ছে। এবং এরপরে আসতেছে হচ্ছে কনভার্সন। কনভার্সনের ক্ষেত্রে তখন আসতেছে হচ্ছে অফার, যে আপনি একটা লাক্স সাবান কিনলে আরেকটা লাক্স সাবান ফ্রি।
সো এখন যখন আপনি প্রথমে শুনলেন সৌন্দর্য ইজ ইকুয়াল টু লাক্স, এরপরে শুনলেন যে বাংলাদেশের ঘরে ঘরে পাওয়া যাচ্ছে লাক্স, ওকে। এরপরে বলতেছে একটা লাক্স সাবান কিনলে আরেকটা লাক্স সাবান পাওয়া যাচ্ছে। এখন আপনি চিন্তা করবেন যে আমি আমি তো পাম অলিভ ব্যবহার করে গোসল করতেছিলাম অথবা লাইফ বয় ব্যবহার করতেছিলাম, না লাইফ বয় দিয়ে মেঝে অন্য হাত ধোয় খালি, যাই হোক। সো আমি তো পাম অলিভ সাবান ব্যবহার করতেছিলাম। সো যদি এখন আমি পাম অলিভ না কিনে এবার যদি আমি লাক্স কিনি, অথবা ডভ সাবানটা না কিনে যদি এখন লাক্স কিনি, তাহলে আমি একটার দামে দুইটা পাবো। আচ্ছা ট্রাই করে দেখতে দোষ কি? সো আপনাকে তারা আস্তে আস্তে কনভার্ট করে ফেলতেছে। আপনি দোকানদারকে গিয়ে বলেন মামা আমাকে একটু লাক্স সাবান দেন তো, ঠিক আছে। সো দ্যাটস হাউ দে আর, সো অ্যাওয়ারনেস থেকে কনসিডারেশন এবং এরপর তারা কনভার্সনের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের এই জিনিসটা মনে আছে কিনা, ইনফ্যাক্ট আপনাদের মনে থাকার কথা না, আরবাব ভাইয়াদের মনে থাকার কথা, ইফ আই ডোন্ট মানে ইফ আই ডোন্ট ফরগেট। সো এটা হচ্ছে যে একটা সময় ছিল লেট 90s-এ, তখন এরকম লাক্স অথবা অন্য কোন একটা সাবানেরই জানি ছিল যে আপনি মানে ওরা একটা রিসাইকেল ক্যাম্পেইন করছিল যে আপনি যদি ওদের সাবানের মানে মোড়ক যেটা ওটা ফেরত দেন তাহলে ইউ গেট আ ডিসকাউন্ট। হ্যাঁ, তো তার মানে কাহিনীটা কি, এখন হচ্ছে তারা কি করার চেষ্টা করতেছে যে আপনি যে একজন লাক্স সাবান ক্রেতা, আপনি যাতে করে নেক্সট সাবানটা আবার লাক্সই কিনেন এটা এনশিওর করার জন্য, বাট তারা এটাকে মানে প্যাকেজ করতেছে যে আমরা চাচ্ছি যে প্যাকেজিং এর মানে ইয়াটাকে রিসাইকেল করতে। মানে সো আপনি যদি আপনার লাক্স সাবানের প্যাকেট জমা রেখে দেন, ইনফ্যাক্ট রিনও বোধহয় এই জিনিসটা করছিল যে রিনের এরকম দুইটা প্যাকেট জমা দিলে 10 টাকা ছাড় বা 5 টাকা ছাড় বা এই টাইপের কিছু। সো আপনি যদি আপনার ওই প্যাকেটটা দেখাইতে পারেন, তার মানে কি, তার মানে ইউ আর অ্যাকচুয়ালি শোয়িং দেম যে আপনি আসলে থাকতেছেন লাক্স, মানে আপনি আজকে লাক্স কিনে কালকে পাম অলিভের অ্যাড দেখে আপনি পাম অলিভে জাম্প করে যাচ্ছেন না, অথবা কিউট সাবানে জাম্প করে যাচ্ছেন না। আপনি লাক্স আপনার লাস্ট সাবানটা লাক্স ছিল, এখন লাক্স যেটা ইনশিওর করার চেষ্টা করতেছে যে আপনার নেক্সট সাবানটাও যাতে করে লাক্স হয়। হ্যাঁ, সো এই দেখেন মার্কেটিং এর মাধ্যমে অথবা কমিউনিকেশনের মাধ্যমে ও কি করলো, প্রথমে আপনাকে অ্যাওয়্যার করলো, তারপর আপনাকে লাক্স সাবান কেনার জন্য ইনসেনটিভ দেওয়ার চেষ্টা করলো, এরপরে আপনাকে একটা পিওর অফার সে প্লেস করলো, আপনি অফারটা নিলেন এবং আপনি ওই যাতে করে পরবর্তীতে এখানকারই এক্সিস্টিং কাস্টমার হিসেবে রয়ে যান সেটার জন্য সে একটা ব্যবস্থা করে দিল। ঠিক আছে, এইটা ধরেন মানে এই যে জার্নিটা, এই জার্নিটাই হচ্ছে একটা ফানেল। বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন? বুঝতে পারলে অ্যাটলিস্ট বলেন যে ভাই বুঝতে পারছি। ভাইয়া কনসিডারেশনটা একটু আবার বলুন। হ্যাঁ, কনসিডারেশনটা হচ্ছে আমি ইচ্ছা করি আসলে ফিজিক্যাল প্রোডাক্টের এক্সাম্পল দিচ্ছি বাই দ্য ওয়ে, কারণ আমি এরপর নেক্সট এক্সাম্পলটা দিয়ে ডিজিটালে চলে যাবো, এই যে জন্যই আমি এখানে আসতেছি। সো কনসিডারেশন হচ্ছে যে আপনি একটা মানুষকে অ্যাওয়্যার করছেন যে আপনি এক্সিস্ট করেন, রাইট? এরপরে আপনি যে এক্সিস্ট করেন আপনার, আপনি যে একটা ভ্যালু দিচ্ছেন মানুষকে, সেই ভ্যালুটাকে আরেকটু স্ট্রং করে তুলে ধরার কাজটাই হচ্ছে আসলে কনসিডারেশন ফেজ। এগুলো হচ্ছে আসলে এক একটা ফেজ। হ্যাঁ, সো আপনি যখন চিন্তা করবেন আপনার প্রোডাক্টটাকে আপনি কিভাবে মার্কেটে নিবেন, তখন আপনাকে এই ফেজ গুলোকে চিন্তা করতে হবে। দিজ আর নট হার্ড অ্যান্ড ফাস্ট রুলস। হ্যাঁ, নট নেসেসারিলি আপনার সব ক্যাম্পেইনই কনসিডারেশন ক্যাম্পেইন হবে, সব ক্যাম্পেইনই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে, সব ক্যাম্পেইনই কনভারসেশন মানে কনভার্জন ক্যাম্পেইন হবে। এক একটা প্রোডাক্ট লাইনের মানে লেটস সে এক এক রকমের আপনার লেটস সে ইয়া থাকে। সো মানে এক এক রকমের ফানেল থাকে। সো কনসিডারেশন ফানেলটা ইজ মোর অ্যাবাউট আপনাকে সেল করা ব্যাপারটা, যে ধরেন কথার কথা, এবার আমি একটা ডিজিটাল এক্সাম্পলে আসি। হ্যাঁ, ডিজিটাল এক্সাম্পলের মানে বড় ব্যাপারটা হচ্ছে যে আপনি জানলেন ধরেন দারাজ, দারাজ বাংলাদেশে এক্সিস্ট করে, এটা সম্পর্কে সবাই জানেন, রাইট? দারাজ বাংলাদেশে এক্সিস্ট করে। এখন আপনি চিন্তা করতেছেন আপনি একটা নতুন ই কমার্স স্টোর নিয়ে আসবেন। হ্যাঁ, আপনি সবাইকে জানাইলেন যে নতুন একটা ই কমার্স স্টোর চলে আসছে, ধরেন এটার নাম হচ্ছে আই ফেরি ফর এন এক্সাম্পল, আর ই ফেরি বা ফেরিওয়ালা। ওকে চলেন ফেরিওয়ালা, বাহ সুন্দর ব্যবসার নাম বের করে ফেললাম তো। আচ্ছা, সো এখন মনে করেন আপনার জানেন যে ই কমার্স স্টোর দারাজ এক্সিস্ট করে, আপনি এখন
ফেরিওয়ালা লঞ্চ করতে চাচ্ছেন। আচ্ছা, ফেরিওয়ালা যে আপনি লঞ্চ করতে চাচ্ছেন সেটার জন্য আপনি একটা মানে লেটস সে আপনার একটা মানে হাইপোথিসিস আছে, আপনি একটা প্রপার ভ্যালু দিচ্ছেন, রাইট? সো আপনার ভ্যালুটা ছিল হচ্ছে যে আপনি ফেরিওয়ালার মাধ্যমে শুকনা বাজার সাপ্লাই করবেন, লেটস সে। ঠিক আছে, শুকনা বাজার মানে হচ্ছে যে আপনি দেখলেন যে লেটস সে চাল ডাল থেকে মানুষজন লেটস সে শাকসবজি কিনতেছে, কিন্তু তেল চিনি লবণ কেনার জায়গা নেই। সো তেল চিনি কেনার জন্য ধরেন লেটসে আপনার মানুষজন মানে চাল ডালেও কিছু পাচ্ছে না, দারাজেও কিছু পাচ্ছে না, কোথাও কিছু পাচ্ছে না। সো আপনি তেল চিনি বিক্রি করতে চাচ্ছেন, দ্যাটস ইউর টার্গেট। আপনার এখান থেকে মানুষজন প্যাকেটজাত আটা, ময়দা, সুজি, তেল, চিনি এগুলো কিনতে পারবে, লবণ। ওকে। সো এখন আপনি যখন ফেরিওয়ালা সম্পর্কে মানুষজনকে জানাবেন, আপনি মানুষজনকে জানাইলেন যে বাজারে এলো নতুন ই কমার্স সাইট, ঘরে বসেই কিনুন তেল চিনি। এটা গেল হচ্ছে অ্যাওয়ারনেস। কনসিডারেশনের ব্যাপারটা আসবে যখন আপনি আপনার ভ্যালুটা তুলে ধরবেন, যে আপনি যদি আমার এখানে মানে আমার এখানে তেল অর্ডার দিলে আপনাকে 24 ঘন্টার ভিতরে তেল পৌঁছায় দিব, আর ঢাকা শহরের মধ্যে অর্ডার দিলে আপনাকে 6 ঘন্টার ভিতরে তেল পৌঁছায় দিব। অর্ডার দেওয়ার 6 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে যাবে আপনার তেল। সো এই এই যে আপনি এখন চিন্তা করেন, যখন আপনি এই টাইপের কোন একটা মানে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি মার্কেটে যাচ্ছেন, ন্যাচারালি আপনি তখন মানুষজনকে রিয়েলি কনসিডার করতে হেল্প করতেছেন। রিয়েলি তাকে আপনি চিন্তা করতেছেন যে লেটস সে ওকে, মানে আপনি এখন কনসিডারেশন ফেজের যে অ্যাড গুলো আপনি ডিজাইন করবেন, সেই অ্যাড গুলো ডিজাইন করবেনই হচ্ছে এইভাবে যে লেটস সে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলাতে সাধারণত কোনো কল টু অ্যাকশন থাকে না। সাধারণত কোনো কল টু অ্যাকশন থাকে না। সর্বোচ্চ কল টু অ্যাকশন থাকতে পারে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, বাজারে এলো নতুন ই কমার্স সাইট, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেরিওয়ালা। ঠিক আছে, ওইখানে চাপ দিলে আপনি কই চলে যাবেন? আপনি চলে যাবেন হচ্ছে স্পেসিফিক্যালি ইয়াতে, লেটসে ওয়েবসাইটটাতে। ওয়েবসাইটটাতে গিয়ে কি করবেন আপনার ইচ্ছা। কনসিডারেশন বা কনভার্সন ফেজের সাধারণত যেই মানে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হবে হচ্ছে অনেকটা এরকম: অর্ডার দেওয়ার 6 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে তেল, ক্লিক করুন এখানে তেল কেনার জন্য। দুইটার ডিফারেন্স বুঝতে পারছেন এখন ভাইয়া? জি ভাইয়া, জি বুঝতে পারছি ভাইয়া। জি। হ্যাঁ। সো একটা হচ্ছে মোর ওয়াইড, যে আমি আপনাকে জানাইলাম যে দেখেন আপনি আপনার আমি দোকানে ডাকলাম, এখন দোকানে এসে কি কিনবেন না আপনার ব্যাপার। আর আরেকটা হচ্ছে আপনাকে আমি স্পেসিফিক্যালি দোকানে একটা জিনিস কিনতে ডাকলাম, দেখেন ভাই আমার 40 সাইজের জুতা আছে, আপনি 40 সাইজের কেডস খুঁজতেছেন, আমার কাছে এই 5টা কেডস আছে, এই নেন। হ্যাঁ। সো অ্যাওয়ারনেস ইজ মোর ব্রডার, কনসিডারেশন বা কনভার্সন ইজ মোর ন্যারোয়ার। এটাই হচ্ছে মেইন এখানকার মানে মেইন কনসেপ্ট যেটা আপনাদেরকে বুঝতে হবে। আর আপনি অ্যাজ আ প্রোডাক্ট পার্সন, ওয়ান অফ ইউর বিগেস্ট মানে মেট্রিক ওয়ান অফ ইউর বিগেস্ট মেট্রিক টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং যে আপনার প্রোডাক্টটা ভালো আছে, হ্যাঁ, ওয়ান অফ দ্য বিগেস্ট মেট্রিক ইজ দিস টু, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। মানে আপনি যদি ট্রুলি প্রোডাক্টের মানে লেটস সে, সো সাধারণত দ্য কোর অফ দ্য কোর পিপল প্লে উইথ রিটেনশন। হ্যাঁ, সাধারণত যখন আপনি জুনিয়র লেভেলে থাকেন, ইউ প্লে উইথ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। মিড সিনিয়র লেভেলে ইউ প্লে উইথ কনভার্সন। হ্যাঁ। আর যারা ধরেন কোর অফ দ্য কোর এন্ড দ্য সিনিয়র পিপল, মানে হু রিয়েলি ওয়ান্ট টু সর্ট অফ লাইক লেটস সে ডিপ ডাইভ ইনটু প্রোডাক্ট, দে প্লে উইথ রিটেনশন। আচ্ছা, তো এখন আসলে তাহলে রিটেনশন জিনিসটা কি? কেউ কি আমাকে মানে এক বাক্যে সহজ করে বুঝায় বলতে পারবেন হোয়াট ইজ আ রিটেনশন? জি ইমরান ভাই, বলে ফেলেন। এক বাক্যে বলতে পারবো কিনা যায় না, মানে একটা কাস্টমার পর পর যখন আমার কাছ থেকে কিনে বা এইরকম যখন তাকে মানে আমি পারসিউ করতে পারি যে হ্যাঁ আমার প্রোডাক্টটা ভালো এবং তারা বারবার ফিরে আসে। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে ফেসবুকে রিটেনশন কিভাবে মেজার করেন? ফেসবুকের রিটেনশন হবে যে আমি দিনে কয়বার আসি বা সপ্তাহে কয়বার আসি, এটা হতে পারে। ভেরি আর গুড। যারা
ফেসবুক বিজনেস করে তাদের ক্ষেত্রে মানে কত টাকার ডলার বুস্ট করতেছি প্রতি উইকে বা মান্থলি, এটা হইতে পারে। সেটা তো ধরুন আরেকটা অ্যাসপেক্ট। ফেসবুক যেমন একটা প্ল্যাটফর্ম, আমি তো যখন আমরা ফেসবুকের এক্সাম্পল দিতে বলেছি, তখন আপনি ধরেন স্টুডেন্ট মানে বা স্টুডেন্ট তো না, সরি, মানে নর্মাল কাস্টমারদের কথা চিন্তা করবেন, এবং ইউ আর 100% রাইট। রিটার্নিং কাস্টমার ইজ বা রিটার্নিং ইউসেজ ইজ হাউ ইউ মেজার যে কিভাবে মানুষজন মানে লেটসে কত মানুষজন রিটার্ন করতেছে রিপিটেডলি। এইবার যদি আমি জিজ্ঞেস করি যে আপনাদের লেটসে দারাজের রিটেনশন মেট্রিক কি হবে, তার দারাজের কাস্টমার রিটেনশন কিভাবে মেজার করবেন? শুধু এই প্রশ্নটা শুধু ইমরান ভাইয়ের জন্য না, সবার জন্য, যে কেউ বলতে পারেন। ওকে, যদি আমার কাছে মনে হয় কাস্টমার, সেটা হচ্ছে যে তারা যে অনেক সময় অফার দেয়, সো অফারে অনেকেই কিনে। এখন একটা কাস্টমার কি শুধু অফারেই কিনতেছে নাকি রেগুলার টাইমে কিনতেছে, এটা একটা ম্যাটার হইতে পারে যে অ্যাকচুয়ালি কাস্টমারটা কি আমাদের প্ল্যাটফর্মের কাস্টমার হলো নাকি অফারের কাস্টমার হলো। তো সে যদি রেগুলার ভেরি পারচেজ গুড, করে সেটা হতে পারে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আর কোনো কিছু? সো রিপিট পারচেজ আপনি বলছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ইমরান ভাইয়া, যে রিপিট পারচেজ ইজ ডেফিনেটলি এখানে একটা বড় কনসিডারেশন। সো আপনি আপনি অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার দারাজের, আপনি রিটেনশন কিভাবে মেজার করবেন? আপনি রিটেনশন কিভাবে মেজার করবেন জানেন? একটা সহজ উপায় বলে দিই। সহজ উপায় হচ্ছে, আপনি একটা কাস্টমারের দিকে তাকাবেন, তাকায় দেখবেন তার অর্ডার হিস্টরি, সে কবে কবে কি কি অর্ডার দিছে। সো অন অ্যান অ্যাভারেজ আপনি যদি দেখেন যে আপনার কাস্টমাররা, কারণ নট নেসেসারিলি দারাজের মতো একটা, মানে আমি দারাজের এক্সাম্পলটা এই জন্য দিলাম বিকজ দারাজ ইজ দ্য মার্কেট প্লেস, রাইট? আপনি ওখানে প্রথমবার চাবির রিং কিনতে গেছেন, পরের বার হয়তো গিয়ে আপনি বেল্ট কিনতে পারেন, তারপরের বার গিয়ে হয়তো আপনি মোবাইল কিনতে পারেন। হ্যাঁ, এখন যদি আপনি ভাবে চিন্তা করে দেখেন, রিটেনশনের কথা যদি চিন্তা করে দেখেন, আপনি কি তাহলে ধরেন আপনি কি রিটার্নিং কাস্টমার কিনা এটা আপনি বুঝবেন কিভাবে? দারাজ এটা জানবে কিভাবে? কারণ আপনি তো প্রথমবার কিনছেন, মানে আপনার প্রত্যেকবার একটা করে আইটেম কিনছেন, প্রথমবার তো আপনি চাবির রিং কিনছেন। তো আমি যদি এভাবে মেজার করেন আপনি যে দ্বিতীয়বার সে চাবির রিং কিনলো কিনা, দেন ইউ আর মেজারিং ইট রং। হ্যাঁ, আপনাকে যেটা মেজার করতে হবে যে সে কতবার চেক আউট করতেছে গত এক মাসে, এই কাস্টমারটা মানে আমার এখান থেকে এই দারাজ থেকে কতবার সে চেক আউট করছে। আপনি দেখলেন যে প্রতি মাসেই সে একটা করে লেটস সে কিছু না কিছু সে একটা আইটেম কিনতেছে, তার মানে সে আপনার রিটার্নিং কাস্টমার। রিটার্নিং কাস্টমার মানেই হচ্ছে সে আপনার লয়াল কাস্টমার। এজন্যই রিটেনশন মেজার করা হয়। রিটেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু টু লুক অ্যাট আ হেলথ অফ এ প্রোডাক্ট। হ্যাঁ, কারণ যদি আপনার ব্যাপারটা এরকম হয়, যদি জিনিসটা এরকম ফানেল না হয়ে, যদি জিনিসটা সোজা হয়ে যায় যে আপনি মানুষজনকে অ্যাওয়্যার করতেছেন, মানুষজন কনসিডার করতেছে, কিনতেছে, কিনে বেরোয় যাচ্ছে, সে আর জিন্দেগিতেও ফেরত আসতেছে না, তাহলে কি ফানেল হইল? না, তাহলে ফানেল হইল না। কেন হইল না? বিকজ সে তো রিটেইন করতেছে না, আপনি তো তাকে ধরে রাখতে পারতেছেন না। সো প্রতিবার আপনাকে অনেক টাকা খরচ করে তাকে জানাইতে হচ্ছে, কনসিডার করাইতে হচ্ছে, এবং তারপরে তাকে দিয়ে কেনাইতে হচ্ছে। ভাইয়া আমার সুতরাং একটা কথা জি, ছিল আর কি, যেটা হলো যে জি, আমরা যেগুলো অ্যাডভান্স ফিল্টারিং করি ইউজার বিহেভিয়ারের উপরে, যে ইউজার কি জি, ধরনের জিনিসগুলো কিনতেছে, এবং তার জি, জন্য একটা অ্যাডভান্স ফিল্টারিং করি আমরা, যে তার জি, সামনে নিয়ে আসি যে এইগুলো তুমি সিমিলারলি কিনতে পারো। জি, দেন এটা তো রিমার্কেটিং যেটাকে বলে। আলটিমেটলি রিটেনশনের একটা টুল হিসেবে কাজ করে, right? জি, রিমার্কেটিং ইজ রিটেনশনের সবচেয়ে বড় টুল। মানে ফ্রম আ মার্কেটিং পার্সপেক্টিভ রিমার্কেটিং মানে যে রিমার্কেটিং হচ্ছে কিরকম, যে রিট্রেসিং দ্য স্টেপস। এর মানে হচ্ছে যে আচ্ছা, একটা মানুষ সাবান কিনছে, তার মানে তাকে অন্য সাবানের অফার, অথবা সাবানের মানে আশেপাশের জিনিস কি আছে, সাবানের আশেপাশের জিনিস হচ্ছে শ্যাম্পু, তার মানে তাকে শ্যাম্পু দিয়ে অফার দেওয়া বা শ্যাম্পু দিয়ে অ্যাট্রাক্ট করা ইজ রিমার্কেটিং বলে এটাকে, মার্কেটিং এর টার্মে বা ডিজিটাল মার্কেটিং এর টার্মে। সো রিমার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিয়ার্স যারা, তাদের জন্য এটা সবচেয়ে বড় সিলভার বুলেট বা সবচেয়ে বড় অস্ত্র। বাট আপনি অ্যাজ আ প্রোডাক্ট প্রফেশনাল, আপনার সবচেয়ে বড় অস্ত্র কি? আপনার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আপনার প্রোডাক্ট। হ্যাঁ, একটা মানুষ কেন ঘুরে ঘুরে এখানে আসবে? আপনি যদি তার এমন কোন একটা ভ্যালু সলভ করতে পারেন যে ভ্যালুটা তাকে বারবার আপনার কাছে টেনে নিয়ে আসে, রিগার্ডলেস অফ এনি মার্কেটিং, দ্যাট ইজ ওয়ার ইউ সাকসিড অ্যাজ আ প্রপার প্রোডাক্ট ম্যানেজার।
জি ভাই, যেরকম আমরা যখন আমরা কার্ট লিস্ট দেখাই তখন এর নিচে যেরকম একটা সিমিলার প্রোডাক্ট দেখাই। এই হ্যাঁ, তো বুঝতে পারছেন, এক্স্যাক্টলি, ভেরি গুড, জি। ভেরি দেন গুড। দেন ওইখান থেকে সে চেক আউটে যাওয়ার আগে সে দেখে নিচ্ছে যে আসলে ওইটার পাশাপাশি আরো কিছু সে কিনতে পারে কিনা। এক্স্যাক্টলি। সো মার্কেটিয়ারদের যেরকম রিমার্কেটিং ইজ ওয়ান অফ দেয়ার স্ট্রংগেস্ট টুল, আপনার জন্য বা আপনার প্রোডাক্টের জন্য সবচেয়ে বড় স্ট্রংগেস্ট টুলের নাম হচ্ছে রেকমেন্ডেশন ইঞ্জিন। হ্যাঁ, সো রেকমেন্ডেশন ইঞ্জিন ইজ ইনফ্যাক্ট মাই ফোর্টে, মানে দিস ইজ ওয়্যার আই সর্ট অফ এক্সেল। এটা নিয়ে আমার প্রচুর পড়াশোনা, কাজ, অ্যালগোরিদম ডিজাইন করা, এটা নিয়ে আমার মানে অনেক বছর যাবত আমি এটা নিয়ে কাজ করছি। সো ইট হ্যাজ আ লট টু ডু উইথ ক্লাসিফিকেশন, যে আপনি কোন ক্লাসের, মানে ধরেন স্পটিফাইতে আপনি যখন গান শুনেন অথবা ইউটিউবে যখন আপনি একটা ভিডিও দেখেন, আপনার পাশে আরো কিছু ভিডিও দেওয়া হয় না যে ইউ মে লাইক। সিমিলারলি দারাজে যখন আপনি একটা প্রোডাক্ট দেখেন, তখন ওখানে পাশে একটা লেটস নিচে সিমিলার প্রোডাক্ট অথবা প্রোডাক্টস ইউ মে লাইক বলে যে জিনিসগুলো আসে, দের ইজ আ লট অফ সায়েন্স বিহাইন্ড ইট। হ্যাঁ, অনেকগুলো ডেটার উপরে ভিত্তি করে আসলে এই জিনিসগুলো তৈরি করা হয়। সো রেকমেন্ডেশন ইজ ইয়োর বিগেস্ট লেটস এ প্লে ইন ইয়োর প্লে বুক when it comes to retaining your customer. জি ভাই, ও একটা প্লে লিস্টও ক্রিয়েট করে দেয় এখন, এই যেটা হ্যাঁ, ইউটিউবে এখন হ্যাঁ, করতেছে, যে আমি এক এক রাইট, ধরনের জিনিস দেখলাম সেটা অটোমেটিকলি একটা প্লে লিস্ট আমাকে ক্রিয়েট করে দিচ্ছে। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট শুধু তাই না, আপনি যদি ইউটিউবের প্রিমিয়াম কাস্টমার হয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে ইউটিউব এখন স্মার্ট ডাউনলোডস বলে একটা জিনিস রেডি করে রাখছে। স্মার্ট ডাউনলোডস এর কাজ হচ্ছে আপনার ব্যান্ডউইথ বাঁচানোর জন্য সে শুধুমাত্র আপনার পছন্দের জিনিস দেখাবে আপনাকে তা না, সে আপনার জন্য ডাউনলোড করে রেখে দিবে। সো হঠাৎ করে আপনার যদি ইন্টারনেট না থাকে, আপনি তারপরও ইউটিউব দেখতে পারবেন আপ টু 7 আওয়ার্স। মানে বেটার অ্যাক্সেসিবিলিটি হয় যেন আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো পিপল হ্যাভ, মানে সো প্রোডাক্ট পিপল হ্যাভ টেকেন মানে প্রোডাক্ট রেকমেন্ডেশন টু দ্যাট লেভেল। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যাতে করে বারবার ইউটিউবেই ফেরত আসেন। হ্যাঁ, সো দ্যাট ইজ কাইন্ড অফ দ্য বিগেস্ট রিজন যে আপনি মানে মনে করেন যে দে বিল্ট দিস। সো এখন কোয়েশ্চেন হচ্ছে, এই ফানেল দিয়ে আমি আসলে করবোটা কি? হ্যাঁ, এই ফানেল দিয়ে আমার আসলে আমি করবোটা কি? এই ফানেল দিয়ে অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আমার কাজ কি? এখন চলেন একটু নাম্বারে ফেরত আসি, একটু নাম্বারে ঢুকি। আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে আসলে এখানে, আপনাকে ধরেন একটা ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং দ্য রেশিও, এক্স্যাক্টলি। এখন এই রেশিওটা আপনি কিভাবে বের করবেন বা কিভাবে বুঝবেন, এটার জন্য একটা টার্ম আছে, টার্মে আমি আসতেছি। বাট ধরেন আপনার জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আপনাকে মনে করেন আপনি তো একজন প্রোডাক্ট ম্যানেজার, আপনার কর্পোরেট বা আপনার বস আপনাকে বলবে যে 2024 সালে ইউ হ্যাভ টু ব্রিং 1 crore টাকা ইন সেলস, ইন রেভিনিউ, 1 কোটি টাকা কামাইতে হবে। তো এখন 1 কোটি টাকা আসলে তখন আপনি 1 কোটি টাকা কামানো মানে কি? 1 কোটি টাকা কামানো মানে হচ্ছে আপনাকে 8,33,333 টাকা মাসে কামাইতে হবে। 1 লক্ষ আপনার 1,92,000 আপনাকে 1 সপ্তাহে কামাইতে হবে, এবং গড়ে প্রতিদিন আপনাকে 27,500 করে কামাইতে হবে ফ্রম ইয়োর রেভিনিউ। তো এখন আপনি চিন্তা করেন যে এই রেভিনিউটাকে আপনি যদি এখন মানে এই রেভিনিউটা যদি আপনি এখন জেনারেট করতে চান, এই মানে লেটস সে মার্কেট থেকে কিভাবে আপনি জেনারেট করবেন? সো আপনি যদি একটা লেটস সে 1,000 টাকার প্রোডাক্ট চিন্তা করেন, তাহলে আপনার এই প্রোডাক্টটা আপনাকে অনেক মানে গড়ে আপনাকে 28 বার বেচতে হবে। যদি আপনার প্রোডাক্টের দাম 1,000 টাকা হয়ে থাকে, 1 কোটি টাকা রেভিনিউ আর্ন করতে হলে, আপনার 1 কোটি টাকা রেভিনিউ আর্ন করতে হলে এই মানে যদি প্রোডাক্টের দাম 5,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনাকে গড়ে প্রতিদিন 6টা করে বেচতে হবে। যদি আপনার প্রোডাক্টের দাম হচ্ছে 10,000 টাকা থাকে, তাহলে আপনাকে গড়ে প্রতিদিন 3টা করে বেচতে হবে। হ্যাঁ, সো দিস ইজ দি মানে লেটস এ টিপিক্যাল ম্যাথ দ্যাট উই অল ডু টু আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা ঠিক আছে, আমাকে টার্গেট দেওয়া হয়েছে এত টাকা রেভিনিউ আর্ন করতে হবে, আমি এটা কিভাবে আর্ন করতে পারবো। হ্যাঁ, সো আপনি এইটার মানে লেটস সে যে কোনো বিজনেসেই মানে দিস ইজ দি বিজনেস সাইড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যে আমাকে যদি এত টাকা আর্ন করতে হয়, আমার যদি এত টাকা টার্গেট রিচ করতে হয়, অন অ্যান অ্যাভারেজ আমাকে কিভাবে লেটস সে ভাগ করতে হবে। দিস ইজ বেসিক ম্যাথ, রাইট? এইটা নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই। বাট এই জায়গাটা কেন আসছি সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে দিস ব্রিংস টু দ্য বিগেস্ট টপিক ফর টুডে। আজকের মূল টপিকের নাম হচ্ছে সিএলভি।
আপনারা কি কেউ জানেন সিএলভি মানেটা কি? সিএলভি শব্দের অর্থটা কি? এনিওয়ান? জি, ইমরান ভাইয়া। ইমরান ভাইয়া বলতে পারেন। শুনতে পাচ্ছি না ইমরান ভাইয়া। জি, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট, ইট ইজ কল্ড কাস্টমার লাইফ টাইম ভ্যালু। কাস্টমার লাইফ টাইম ভ্যালিউ। অ্যাবসলিউটলি। এখন কোশ্চেন হইতেছে যে কাস্টমার কাস্টমার লাইফ টাইম লাইফস্টাইল। ভ্যালিউ। জি, অ্যাবসলিউটলি। কাস্টমার কাস্টমার লাইফ, লাইফ টাইম ভ্যালিউ ভাই আমাকে শোনা যাচ্ছে না? ওরে খাইছে, এখন তো মনে হচ্ছে রিপিট হচ্ছে। ভাইয়া শোনা যাচ্ছে আপনাকে, চিল। কাস্টমার লাইফ টাইম ভ্যালিউ ভাইয়া জি, আর এখন তো কি। এটা মিম হয়ে গেল, কাস্টমার লাইফ টাইম ভ্যালু। ওকে, চলে চলে যাই। ইয়াতে পয়েন্টে আসি, সেই পয়েন্টটা হচ্ছে আমরা মনে করেন যে আপনার লেটস সে সেলস পিপল যদি হয়, তাকে যদি 1 লাখ 1 কোটি টাকার রেভিনিউ ধরে দেওয়া হয়, সেই জিনিসটাকে এভাবে ক্যালকুলেট করবে। সেটা ক্যালকুলেট করে সে মনে করেন যে রাস্তায় বেরোয় যাবে। তার 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 যদি প্রোডাক্টের দাম হয়ে থাকে 1,000 টাকা, সে রাস্তায় প্রতিদিন ঘুম থেকে উঠবে এবং ঘুম থেকে উঠে সে চিন্তা করবে আজকে আমাকে 28 পিস বেচতে হবে, সোজা হিসাব, জানি না কেমনে 28 পিস বেচুম। যখন তার 28 পিস বেচা হয়ে যাবে, সে তখন খুশি খুশি বাসায় চলে যাবে যে না, আজকের দিনের টার্গেট আমি ফুলফিল করছি। রাইট? দিস ইজ হাউ দে উইল ডু ইট। বাট উই আর প্রোডাক্ট পিপল, উই ডোন্ট ক্যালকুলেট ইট দ্যাট ওয়ে। ওয়াই? বিকজ উই ডিগ আ লিটল বিট ডিপার। আমরা এই ফানেল সম্পর্কে খুব ভালো করে জানি, এবং এই পুরো ফানেলের সবচেয়ে বড় খেলাটা এইখানে, রিটেনশন এবং কনভার্সনে। সবচেয়ে বড় খেলাটা হচ্ছে রিটেনশনে। এই রিটেনশনের মাধ্যমে আসলে আমরা ফিগার আউট করতে পারবো, একটা ম্যাথ আছে, একটা সূত্র আছে, যে সূত্রের মাধ্যমে আমরা ফিগার আউট করতে পারবো যে একটা কাস্টমারের মানে ওভারঅল লাইফ টাইম ভ্যালুটা কত। কিভাবে কিভাবে বের করব? এইভাবে। সো কাস্টমারের লাইফ টাইম ভ্যালু ইজ, একটা কাস্টমার একটা রেভিনিউ দেয়, সেই রেভিনিউটা সে কত দিনে দিচ্ছে। যে মানে একটা কাস্টমারের কাছ থেকে আমি যে রেভিনিউটা পাচ্ছি, সেই রেভিনিউটা আমি কত দিনের মাধ্যমে পাচ্ছি, মাইনাস তাকে অ্যাকোয়ার করতে আমার কি পরিমাণ টাকা চলে গেছে। এটার নাম হচ্ছে ক্যাক। ক্যাক মানে হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। হ্যাঁ, সো আপনি হয়তো একটা মানে লেটস সে আপনি 50,000 টাকা খরচ করে আপনি 50,000 কাস্টমার নিয়ে আসছেন, তাহলে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত? কত টাকা খরচ করে ভাইয়া? 50,000 খরচ করে 50,000 কাস্টমার নিয়ে আসছেন। 1,000 টাকা। না, হয় নাই। এনিওয়ান এলস? পঞ্চাশ হাজার সেক্ষেত্রে টাকা ভাইয়া খরচ করে 50,000 নিয়ে আসছে। 50,000 টাকা খরচ করে 50,000 কাস্টমার, জি, তাহলে 1 টাকা। ভেরি গুড। সো আপনার মানে লেটস সে আপনার এই কাস্টমারকে অ্যাকোয়ার করতে আপনার 1 টাকা লাগছে, প্লাস আপনি যে কাস্টমারটাকে সার্ভ করতেছেন, মানে আপনার যে অপারেটিং কস্ট, হ্যাঁ, আপনার অপারেশনের জন্য একটা কস্ট, সেটার অ্যাভারেজ কত, সেটার ইউনিট কস্ট কত। সো আপনি ওই কাস্টমারের কাছ থেকে কত টাকা পাইলেন কতদিন ধরে, মাইনাস কাস্টমারটাকে আনতে আপনার কত টাকা লাগলো, এবং কাস্টমারটাকে সার্ভ করতে আপনার কত টাকা লাগলো, ইজ ইকুয়াল টু কাস্টমার লাইফ টাইম ভ্যালু। ঠিক আছে? সো কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা আপনার জন্য জানা এজন্য জরুরি, হ্যাঁ, এজন্য জরুরি বিকজ এইটা দিয়ে আপনি এই অঙ্কটা আরো ভালোভাবে, আরো স্ট্রংলি ভ্যালিডেট করতে পারবেন। সো গোয়িং ব্যাক টু আপনার 1 কোটি টাকা রেভিনিউ, হ্যাঁ, আপনার 1 কোটি টাকা রেভিনিউতে যেখানে রিয়েলিস্টিক্যালি স্পিকিং আপনার মনে করেন
রেভিনিউ তো টোটাল সেলস, রাইট? এই অঙ্কটার মধ্যে কোন জিনিসটা কনসিডারেশন করা হয়নি বলেন তো? এখানে ভাইয়া মানে মানে সেলস করার ক্ষেত্রে মানে যেটা আমার কাছে মিসিং মনে হচ্ছে যে কাস্টমার অ্যাকোয়ার করতে কত টাকা অথবা প্রোডাক্ট কস্টিং কত, এগুলা হয়তো বা মিসিং আছে। এক্স্যাক্টলি, এখানকার সবচেয়ে বড় যে মিসিং পার্টটা সেটা হচ্ছে যে এইখানে শুধুমাত্র আপনি এক রেভিনিউর দিকে তাকায় আছেন, আমি কত টাকা বেচলাম। হ্যাঁ, সো মনে করেন আপনি ধরেন আপনি একজন স্মল মিডিয়াম বিজনেস ওনার, আপনি মনে করেন ছোট ছোট কাঁথা সেলাই করেন। কাঁথা সেলাই করে আপনি সেই কাঁথা বিক্রি করেন হচ্ছে লেটসে 200 টাকা করে। 200 টাকা করে আপনি কাঁথা বিক্রি করেন, এবং আপনি একটা মেলায় গেলেন, মেলায় গিয়ে আপনি লেটসে 100 পিস কাঁথা বিক্রি করে ফেললেন। তাহলে আপনি 20,000 টাকা কামাইলেন, আপনার 20,000 টাকা সেল হইলো। আপনার কি এখন খুশি হয়ে যাওয়া উচিত? না, এটা অ্যাকচুয়ালি কত টাকা দিয়ে বানাইছি, তারপর লাভ হইলো কিনা, সবকিছু মিলে। এক্স্যাক্টলি, নাও ইউ আর থিঙ্কিং লাইক এ প্রপার প্রোডাক্ট পারসন। এখানে শুধু আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ভাই আমার আজকে 20,000 টাকা সেল হয়েছে, আমি তো আজকে মহা মানে এখন আমি বাসায় গিয়ে সুন্দর করে ইলিশ মাছ একটা কিনে নিয়ে যাব, কিনে নিয়ে গিয়ে সুন্দর মতো সরিষা ইলিশ খাবো, ব্যাপারটা কি আসলে তাই? ব্যাপারটা আসলে তা না। কারণটা কি? কারণ হচ্ছে যে আপনি যখন ওই মেলাটাতে গেছেন, ওই মেলাটাতে আপনি একটা বুথ সেট আপ করছেন, আপনাকে তো ওইটার টাকা দিতে হবে। মেলায় আপনি একজন সেলস ম্যানেজার রাখছেন, বা একটা সেলসম্যান রাখছেন, তাকে আপনি কিছু টাকা দিছেন, ওই টাকাটাও তো এখান থেকে আসতে হবে। আপনি যে কাঁথাটা বানাইছেন ওটার জন্য আপনি র মেটেরিয়াল কিনছেন, হ্যাঁ, ওইটার টাকাটাও তো এখান থেকে বাদ যাবে। তারপরে হচ্ছে যে কাঁথাটা যে বানাইছে, হয়তো আপনি বসে বসে সেলাই করছেন, তো আপনি এটার জন্য 6 ঘন্টা ব্যয় করছেন। এই 6 ঘন্টা যদি আপনি এখানে ব্যয় না করে অন্য জায়গায় করতেন, সুতরাং এখানে আপনার একটা কষ্ট আছে। সুতরাং এখানে এই পুরা ব্যাপারটাই কিন্তু আপনি মিস করে গেছেন এই অঙ্কে। তার মানে এই অঙ্কে যে বলছে যে 1,000, মানে আমি 1 কোটি টাকা রেভিনিউ আর্ন করতে হলে আসলে আমি 1,000 টাকার প্রোডাক্ট আমাকে দিনে 28 বার বেচতে হবে। ব্যাপারটা কি আসলেই তাই এত সোজা? না, এটা আসলে এতটা সোজা না। কারণ আপনাকে এটা চিন্তা করতে হবে, আপনি কথা মানে যে স্পেশালি ওয়েন ইট কামস টু মানে লেটস সাবস্ক্রিপশন বিজনেস, মানে আমরা সবাই তো ডিজিটাল বিজনেস নিয়ে কথা বলতেছি, রাইট? সো এখন যদি আপনি আপনি আপনাকে যখন বের করতে বলা হবে যে আপনি সাবস্ক্রিপশন প্রাইস কত রাখবেন, দেখা গেল আপনি মার্কেটে কম্পিট করার জন্য সবাই মনে করেন একটা জিনিসের সাবস্ক্রিপশন প্রাইস 100 টাকা রাখছে, আপনার কথা হচ্ছে যে না আমি 80 টাকায় দিব। আপনি কি কাস্টমার লাইফ টাইম ভ্যালু ক্যালকুলেট করে দেখছেন যে আপনি 80 টাকায় দিলে আপনার এই টাকাটা উঠতে কত বছর লাগবে, ভার্সেস যে 100 টাকায় দিচ্ছে তার কত বছর লাগতেছে? This is how you validate the health of a business. I know this is pure business, this is completely different than গত শুক্রবারে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছি। গত শুক্রবারে যেরকম আমরা মানে ডেভেলপমেন্ট সাইকেল, প্রোডাক্টের ভিতরে কি কি প্রসেস আছে ওইগুলা নিয়ে কথা বলছি, আজকে as you can see we have sort of shifted our entire gear and moved into a completely business mindset. And this is necessary, this is very much needed. হ্যাঁ, so why it is needed? Because this gives you a true sense of মানে আপনি আপনি যখন কোনো মানুষের কাছে লেটস সে যারা জানে কিভাবে ভাত টিপলে ভাত রান্না হয়েছে কিনা বোঝা বোঝা যারা বুঝতে পারে, তারা আপনাকে কখনোই জিজ্ঞেস করবে না তোমার রেভিনিউ কত। তারা আপনাকে জিজ্ঞেস করবে আপনার কতজন কাস্টমার আছে, মানে আপনার মাও কত, মান্থলি অ্যাক্টিভ ইউজার কত, আপনার রিটার্নিং বেস কত পার্সেন্ট, এবং আপনার সিএলভি কত। কারণ সে তখন ওটা দিয়ে টোটাল লেটস আপনার বিজনেসের হেলথ বুঝে যাবে। অফকোর্স ভাইয়া। সো মানে আশিস ভাইয়া, ডিউরেশনের ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি সাবস্ক্রিপশন থাকে, রাইট? আচ্ছা আচ্ছা, না, আমি এই প্রশ্নটাতে ডাইভ ইন করার আগে আশিস ভাইয়া, আপনি আগে আমাকে মানে একটু লেটস লেটস চ্যাট, আপনার কোন জায়গাটাতে এক্স্যাক্টলি বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে একটু বলেন তো, ডিউরেশন বলতে। মানে ভাই আমি ওভারঅল সিএলভি জিনিসটা বুঝতে পারছি, কিন্তু মানে ডিউরেশনটা অ্যাকচুয়ালি মানে কিভাবে ক্যালকুলেট করবো, যে নতুন একটা প্রোডাক্ট আমার কাস্টমার আসতে কিরকম সময় লাগতেছে, তারপর এক্সিস্টিং প্রোডাক্টের ক্ষেত্রেও আমার নতুন কাস্টমার আসতে কিরকম ডিউরেশন, ওই জিনিসটা কিভাবে ক্যালকুলেশনটা হবে ওটা না নিয়ে আমি ভাইয়া, কনফিউজ। আপনি মানে থ্যাংক গড যে আমি কোশ্চেনটা করছি।
সো জিনিসটা হচ্ছে যে সিএলভি হচ্ছে একটা অ্যাভারেজ ম্যাট্রিক্স ভাইয়া। হ্যাঁ, সো নিউ ইউজারের সিএলভি ভার্সেস পুরাতন ইউজারের সিএলভি বলে কিছু নাই আসলে, টু বি রিয়েলি অনেস্ট। হ্যাঁ, আপনি চাইলে ক্যালকুলেট করতে পারেন, বাট সাধারণত ইন জেনারেল কাস্টমারের লেটস সে লাইফ টাইম ভ্যালুটা মানে একটা একটা জেনারেল নাম্বার থাকে, জেনারেল মেট্রিক্স থাকে, এন্ড দিস ইজ এ ভেরি ই কমার্স মেট্রিক্স এজ ওয়েল, অথবা সাবস্ক্রিপশন মেট্রিক্স এজ ওয়েল। সো এখানে ডিউরেশনের ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনি মাইক্রোসফটের ধরেন 2000 সালের দিকের মাইক্রোসফট কিভাবে বিক্রি হতো, মাইক্রোসফট অফিস 11,000 টাকা দিয়ে কিনে নিলে শেষ, সোনার বাংলাদেশ, এইটা এবার আপনার, রাইট? এটা হচ্ছে এক টাইপের মডেল। জি কিন্তু 2024 সালে এসে আপনি কি ওয়ান টাইম কিনেন মাইক্রোসফট? না, আপনি মাসে মাসে, আই থিঙ্ক বাংলাদেশের মধ্যে 299 টাকা, রাইট? আমি তো ওটা তাই দিতাম 365 সাবস্ক্রিপশন বেসিকটা 299 টাকা। তো আপনি যেখানে আগে 11,000 টাকা দিতেন, দিয়ে ভুলে যেতেন, ওকে ডান, শেষ সোনার বাংলাদেশ, এখন আপনি কি করতেছেন? প্রতি মাসে তাকে 11,000 টাকা দেওয়ার, একবারে দেওয়ার চেয়ে প্রতি মাসে তারে ভেঙে 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 200 200 200 200 করে দিচ্ছে, রাইট? জি ভাই। ওকে, এখন আপনি যখন ক্যালকুলেট করবেন আপনার সিএলভি, আপনার বিজনেস যদি ওয়ান টাইম সেলিং হয়, যেটা আই এম গেসিং কিছু কিছু মানুষ আছেন আপনারা এখানে যাদের আপনাদের বিজনেসটা ওয়ান টাইম সেলিং, যে আমি এই প্রোডাক্টটা বেচে দিচ্ছি, একবারই মানুষ কিনতেছে, দুইবার কিনতেছে না, একই প্রোডাক্ট দুইবার কিনতেছে না। সো ইট ইজ, মানে ইট ইজ অলওয়েজ ওয়ান ওয়ান লাইফ টাইম পারচেস। ধরেন এই কাঁথার এক্সাম্পল দিয়ে যদি বলি, কাঁথার এক্সাম্পলের ডিউরেশন হচ্ছে ওয়ান, কারণ এই কাঁথাটা যখন সে নিয়ে চলে যাচ্ছে, এই কাঁথাটা আর আমার নাই, এই কাঁথাটা এখন তার হয়ে গেছে। বাট আমি যদি আজকে কাঁথাটার ভাড়ার ব্যবসা করি, যদি আজকে আমি কাঁথাটা ভাড়ার ব্যবসা করি, তখন এই মানুষটা এই কাঁথাটা নিয়ে কতদিন রাখতেছে, হ্যাঁ, এবং সে কতবার নিচ্ছে, দ্যাট ডিফাইন্স দ্য ডিউরেশন। এর মানে হচ্ছে, এবার যদি আমি ডিজিটাল বিজনেসে আসি, টু মেক ইট মাচ মোর ক্লিয়ার, আপনার একটা সাস প্রোডাক্ট আছে, আপনি আপনার এই সাস প্রোডাক্টটা মানুষজন যখন কিনতেছে, অন অ্যান অ্যাভারেজ কত কতদিন পর্যন্ত মানুষজন, মানে চার্ন হয়ে যাওয়ার আগ পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ মানুষজন মানে কত মাস থাকতেছে, টোটাল নাম্বার অফ মান্থস ইজ ইয়োর ডিউরেশন, অ্যাভারেজ, অ্যাভারেজ টোটাল নাম্বার অফ মান্থস। তার মানে আপনি যখন সাবস্ক্রিপশন কিনতেছেন, অনেক মানুষজন আছে যে আপনি ধরেন 1 মাস ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছেন, আর এরপরে আপনি তার সাথে মান্থলি সাবস্ক্রিপশন ইয়াতে গেছেন, ডিলে গেছেন। মান্থলি সাবস্ক্রিপশন ডিলে সে প্রতি মাসে আপনাকে $10 $10 $10 $10 করে দিয়ে যাচ্ছে। আপনি দেখতেছেন যে সে এই সাবস্ক্রিপশনটা মানে ঘুরে ফিরে 1 বছর পর পর প্রতি মানুষ এখান থেকে ঝরে যাচ্ছে। কিছু মানুষ আছে যারা 11 মাসে ঝরে যাচ্ছে, কিছু মানুষ আছে যারা এখনো আছে, এখন পর্যন্ত কাস্টমার আছে, কিছু মানুষ আছে যারা 2 মাসে ঝরে যাচ্ছে। সো এখন যখন আপনি এই সবগুলো নাম্বারকে মানে অ্যাভারেজ করবেন, আপনি ওই অ্যাভারেজ যে নাম্বারটা পাবেন, যে অন এন অ্যাভারেজ মানুষজন আসলে কতদিন আপনার প্রোডাক্ট ব্যবহার করতেছে রেগুলার বেসিসে, দ্যাট ইজ ইয়োর ডিউরেশন। ওকে ভাই, ক্লিয়ার। এখন ক্লিয়ার? আচ্ছা, সো আপনি ধরেন একটা, মানে লেটসে আপনি যদি এখন ইয়ার এক্সাম্পল নেন, লেটসে মানে প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি, যে আপনি 1,000 টাকা দিয়ে বেচে শেষ করে দিয়ে যাচ্ছেন, ডান, হ্যাঁ, আপনি 1,000 টাকা, লেটসে 1,000 টাকা দিয়ে কিনে সে ওয়ান টাইম পারচেস করে সে এখান থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে আপনার সিএলভি কিরকম? আপনার সিএলভি হচ্ছে, আপনি 1,000 টাকা দিয়ে মনে করেন জিনিসটা একবারে সে কিনে নিবে, সেটা তার, আপনার এই এই কাজটা করতে, তাকে অ্যাকোয়ার করতে আপনার রাফলি গড়ে 150 টাকা লাগছে, আর এইটার জন্য তার রাফলি এই মানুষটাকে সার্ভ করতে আপনার 50 টাকা লাগছে। তার মানে হচ্ছে 1,000 × 1 - 150 ইজ ইকুয়াল টু 200, 1,000 - 200 ইজ ইকুয়াল টু 800। তার মানে আপনার কাস্টমারের লাইফ টাইম ভ্যালু হচ্ছে 800। ঠিক আছে, আপনার কাস্টমারের লাইফ টাইম ভ্যালু হচ্ছে 800, আপনার কাছে কাস্টমার আছে 1,000, তার মানে 8 লাখ হচ্ছে আপনার কোম্পানির নেট ভ্যালুয়েশন। দিস ইজ অলসো ওয়ান ওয়ে অফ ক্যালকুলেটিং ইয়োর কোম্পানিজ এন্টায়ার ভ্যালুয়েশন।
ওকে, এই জিনিসটা আসলে আমরা কেন করি, কি সিএলভি আমরা কেন, মানে ধরেন আপনি যখন কোনো ভিসির কাছে যাবেন, ভিসি আপনারা জিজ্ঞেস করবে আপনাদের ক্যাক কত বা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কত। আপনাকে সে জিজ্ঞেস করবে যে আপনার অপারেটিং কস্ট কত, টোটাল অপারেটিং কস্ট রাফলি। আচ্ছা, আপনার টোটাল লেটসে আপনার টোটাল ইয়া কত, লেটসে ইউজার আছে কত, আর আপনার লেটসে আপনি প্রোডাক্টটা সেল করতেছেন কত দামে। এগুলো জিজ্ঞেস করলেই কিন্তু সে ওইখানেই দাঁড়ায় দাঁড়ায় সে সিএলভি ক্যালকুলেট করে ফেলতে পারে। এবং সে এই সিএলভির সাথে, সো সিএলভি ইজ লাইক আ ডলার ভ্যালু এগেনস্ট অল ইউর কাস্টমার্স। আপনার এখানে যে কাস্টমার গুলো আছে তারা আপনাকে এত টাকার ভ্যালু প্রোভাইড করতেছে, আপনি তাকে আপনার প্রোডাক্টের মাধ্যমে একটা ভ্যালু দিচ্ছেন, আর আপনার কাস্টমার আসলে আপনার কাছে কতটা দামি, এই হচ্ছে সেই দাম। 800 টাকার হচ্ছে আপনার এক একটা কাস্টমারের ভ্যালু আপনার কাছে। সো এখন যদি আপনি আপনি যখন সিএলভিটা ক্যালকুলেট করে ফেলছেন, এখন যখন আপনি আপনার টার্গেটের দিকে তাকাচ্ছেন, আপনার আগের ক্যালকুলেশন ছিল 28টা বেচলেই আপনার বিজনেস হেলথি। আসলে কি ব্যাপারটা তাই হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে আসলে 35টা বেচতে হবে। ইফ ইউ সেল 35 ইউনিটস আ ডে, দেন ইউ নো যে আপনি আরামসেই আপনার এই আপনি যেই মানে লেটস রেভিনিউ টার্গেট করতেছেন, সেটাকে আপনি আসলে প্রপারলি রিচ করতে পারবেন, keeping all the nuances in mind. আরেকটা জিনিস হইতেছে, এবার যদি আমি ধরেন ওই যে আপনার সাবস্ক্রিপশন ব্যবসায় যদি যাই, ইনফ্যাক্ট ধরেন এই এক্সাম্পল আমার মানে বায়োস্কোপ যখন আমরা লঞ্চ করি পেইড প্ল্যাটফর্ম হিসেবে, তখন আমাদের বায়োস্কোপের সিএলভি এরকম ছিল। ধরেন আপনার মানে আমাদের এভারেজ এরকম 6 মান্থস না, আমাদের এভারেজ বোধহয় কত ছিল সিএলভি, মানে আমাদের ডিউরেশন ধরেন রাফলি এবার 3 মান্থসের মতো ছিল ঘুরে ফিরে। যেহেতু অনেক ইউজার এসে অফার নিয়ে চলে যেত, সো দে আর দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস আসলে, যে কারণেই রিটেইন করাটা খুব জরুরি। এই ডিউরেশনটা আপনি যত বাড়াইতে পারতেছেন, দেখতেই পাচ্ছেন যে আপনার, লেটস বি রিয়েল, আমরা 200 টাকায় সাবস্ক্রিপশন কে বেচি? কেউ বেচি না কিন্তু, রাইট? 50 টাকার সাবস্ক্রিপশনই মানুষজন কিনতে চায় না। সো আপনাকে আসলে কাস্টমারের লাইফ টাইম ভ্যালু তাহলে বাড়াইতে হলে কি করতে হবে? আপনার ডিউরেশন বাড়াইতে হবে, রাইট? সোজা হিসাব। আপনি যদি সাবস্ক্রিপশন ব্যবসার কথা চিন্তা করে দেখেন, মানুষজন 50 টাকা দিতেই মানুষজনের গায়ে বেঁধে যায়। তাহলে আসলে এই নাম্বারটা যত বেশি হবে, তত দিয়ে আপনার এটা মাল্টিপ্লাই হচ্ছে। তার মানে আপনার এই ভ্যালুটা তত বেশি বাড়তেছে, আপনার কাস্টমার ভ্যালু যত বেশি, আপনার কোম্পানির ভ্যালুয়েশন তত বেশি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছেন? সো এখানে আরেকটা এক্সাম্পল হচ্ছে যে আপনার প্রোডাক্টের দাম যদি 200 টাকা করে হয়, এবং আপনি যদি একটা সাবস্ক্রিপশন সেল করেন, এবং আপনার যদি গড়ে 6 মাস করে মানুষজন আপনার থাকে, এবং আপনার যদি মানুষটাকে লেটসে সার্ভ করার জন্য প্রতি মাসে আপনার 25 টাকা করে লাগে, সরি 25 টাকা করে লাগে হচ্ছে আপনার 6 মাস সার্ভ করার জন্য, বা প্রতি মাসে মানে গড়ে, আর আপনার হচ্ছে 150 টাকা লাগে তাকে অ্যাকোয়ার করতে, তাহলে আসলে আপনার সিএলভি গিয়ে দাঁড়ালো 1025 টাকায়। তো আপনার যতজন ইউজার আছে মাল্টিপ্লাইড বাই ইয়োর সিএলভি ইজ ইয়োর ভ্যালুয়েশন। সিএলভি কি, কত প্রকার, এবং সিএলভির প্রয়োজনীয়তা, এটা কি আপনারা এবার বুঝতে পারছেন? ইয়েস, নো, ভেরি গুড, ভেরি ব্যাড? কিছুটা বুঝতে পারছি ভাইয়া। কোন জায়গাটাতে কনফিউশন বলেন দেখি। না, আমার অ্যাকচুয়ালি কনফিউশন নাই এখনো, মানে বুঝতে পারছি আর কি। এখনো মানে এখনো যতটুকু আপনি কভার করছেন এইখানে কোনো কনফিউশন নাই। তবে মানে যখন আমরা কাজে নামবো তখন জিনিসগুলো আর এক্স্যাক্টলি, খুব এটা তো বুঝতে আসলে পারে। ঘুরে ফিরে মানে লেটস সে দিস, এটা অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার আসলে। এবং সত্যি কথা বলি, আমি 14 বছর যাবত প্রোডাক্ট ম্যানেজার, ইভেন আই গেট দিস ম্যাথস রং ইভেন টুডে। এখনো আমি যখন এইগুলা জিনিস ক্যালকুলেট করতে যাই, আমি নিজেও অনেক ভুল করি, সত্যি কথা যেটা। সো আচ্ছা, জাহিদ ভাইয়া, একটু আনমিউট করে বলেন তো ডিউরেশনের কোন জায়গাটাতে আপনার প্যাচ লেগে যেতেছে। ভাইয়া অ্যাকচুয়ালি ওই যে আপনার মানে কাস্টমার ডিউরেশনের যে বিষয়টা, যে সে 3 মাস ধরে ছিল, এই যে বায়োস্কোপের যে একটু এক্সাম্পল দিলেন, বা তার আগে যে একটা এক্সাম্পল ছিল, সো এই ডিউরেশনটা আসলে মানে
বুঝতে পারতেছিলাম না আর কি আসলে কিভাবে আচ্ছা মেজার করব সেটা। আচ্ছা, হ্যাঁ আপনি আমাকে বলেন তো যে ধরেন আপনি কিভাবে ডিউরেশন বুঝছেন, বা আপনি এখন পর্যন্ত কি বুঝছেন ডিউরেশন কি বলেন তো? আমার কাছে যেটা মনে হইলো যে একটা কাস্টমার মানে যতবার পারচেস করছে, সো ওইটা ডিউরেশনের মধ্যে পড়ে। না, ডিউরেশন লাইক ডিউরেশন ও কতবার পারচেস করছে ওটা ডিউরেশনের মধ্যে পড়ে না। ডিউরেশনটা তখন আপনার জন্য জরুরি যখন আপনার একটা সাবস্ক্রিপশন বিজনেস আছে, যখন আপনার একটা সাজ বিজনেস আছে বা একটা সাবস্ক্রিপশন বিজনেস আছে। এটা কি সবার আগে বুঝতে পারছেন? হ্যাঁ, এটা বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। এতটুকুন বুঝলে আপনি 50% বুঝছেন ডিউরেশনের, ঠিক আছে। সো এখন মনে করেন আপনি যখন এভাবে হিসাব করেন যে আপনার এই প্রোডাক্টটা, লেটস সে, আপনার এই প্রোডাক্টটা একবারে বিক্রি করতেছেন না আপনি, আপনার প্রোডাক্টটা আপনি মাসে 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 টাকা নিচ্ছেন, তাহলে আপনার এই প্রোডাক্টের টোটাল দাম কত এটা কেমনে বুঝবেন? আমি ভাই মান্থলি কত টাকা নিচ্ছি? মাল্টিপ্লাইড বাই কি, কত? যত মাস কাস্টমার ইউজ করবে। এক্স্যাক্টলি, ওইটাই ডিউরেশন। এই তো বুঝতে পারছেন। আহ, কিন্তু ভাই মানে যখন মানে একবার বিক্রির ক্ষেত্রেই প্যাচ লাগিয়ে দিতেছে আর কি, যে আসলে আমি একবার বিক্রি করতেছি তাহলে ডিউরেশন একবার, কি হবে? যদি একবার বিক্রি করেন তাহলে ডিউরেশন সবসময় এক। এখন যদি আপনি দারাজের ক্ষেত্রে যদি চিন্তা করেন যে আমি আমি কাস্টমার লাইফ টাইম ভ্যালু বের করতে চাচ্ছি দারাজের ক্ষেত্রে, দারাজের ক্ষেত্রে ডিউরেশনের অঙ্কটাতে কি হবে এখানে বলেন তো? সব সময় এটা তো ইটস এ ওয়ান, ইটস এ লাইফ টাইম পারচেজ। আপনি তো দারাজে কখনো এরকম করতেছেন না যে লেটস সে আমি যদি আপনি দারাজে ওই যে ইএমআই দিয়ে কিনেন, যে আপনি মাসে মাসে টাকা দিবেন, তাহলে তখন আপনার এখানে আপনার কত দিনের ইএমআই দিছেন সেটা ইএমআইটা এখানে কাউন্ট হবে। কিন্তু যখন আপনি প্রোডাক্ট বেচতেছেন একবারে মানুষজন কিনে, যখন আপনি দারাজ থেকে চাবির রিং কিনতেছেন, আপনি আপনি যখন চাবির রিং হাতে পেয়ে যাচ্ছেন তখন দারাজের হাতে কি থাকতেছে? কিচ্ছু না, কিছুই না। রাইট? মানে আমি দিয়ে দিছি আপনার কাছে, যখন আমি একবারে আপনার কাছে দিয়ে দিতেছি তখন লাইফ টাইম ভ্যালু, সরি তখন আপনার ডিউরেশন এক, ডান। ঠিক আছে ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। এখন কি ক্লিয়ার? আচ্ছা, অন্য কারো কোনো কোয়েশ্চেন? ভাই ইএমআই টা কিভাবে ডিউরেশনটা ক্যালকুলেট হচ্ছে আবার যদি রিপিট করতেন আর কি কষ্ট করে। অবশ্যই। ধরেন আমি এইটাকে ইএমআই তে ভাগ করবো এবার, ঠিক আছে? জি এটাকে আমি ইএমআই তে ভাগ করব। সো আপনি মনে করেন জিরো ইন্টারেস্টের ইএমআই দিচ্ছেন, ঠিক আছে। আপনি ধরেন বলতেছেন যে তুমি আমার কাছ থেকে এই রাউটারটা কিনবা 1,000 টাকা দিয়ে, কিন্তু তুমি আমাকে এটা লেটসে 10 মাসে শোধ করবা, 0 টাকা ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে জিরো আপনার জিরো, দশ হ্যাঁ। মাস, হ্যাঁ 0 টাকা শোধ করবা 10 মাসে, জিরো 0% ইন্টারেস্ট, 100 টাকা করে। সরি, তাহলে কত টাকা করে দিতে হচ্ছে আমার প্রতি মাসে? 100 টাকা করে, রাইট? জি তার মানে এই 1,000 টাকা আমি কিভাবে পাচ্ছি? 10টা ভাগে পাচ্ছি। জি সো 10 হবে এইখানে, কারণ আপনার মানে আপনার 10 10 মাস ডিউরেশন, আর আপনি রেভিনিউ কতবার করে পাচ্ছেন? 100 টাকা করে। সো 100 × 10 ইজ ইকুয়াল টু 1,000, और 1,000 डिवाइड मल्टीप्लाइड बाई 1 इज इक्वल टू 1,000। एज सिंपल एज दैट। সেক্ষেত্রে ভাই ওই যে সার্ভিং কস্টটা বেড়ে যাবে না বা বা অ্যাকোয়ার কস্টটা? ইয়েস, একবার কস্ট বাড়বে না, কারণ আপনি তো একবার তো তাকে একবার করেই ফেলছেন। আচ্ছা, সে সিঙ্গেল টাইম পারচেস করছে মানে সে অ্যাকোয়ার হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার সার্ভিং কস্টটা বেড়ে যাবে তখন। সার্ভিং কস্ট হচ্ছে আপনার অপারেটিং কস্ট। সো আপনার ধরেন আপনি যদি তাকে 10 মাস যাবত সার্ভ করতে থাকেন ধীরে 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 ধীরে, তাহলে তো আপনার সার্ভিং কস্ট বেড়ে যাবে। বাট আপনার যদি সে মানে জাস্ট সিম্পলি আপনি ধরেন এখানে কিছুটা বাড়বে, যে আপনি ধরেন প্রতি মাসে এখন তার একটা করে অ্যাডিশনাল ফোন দেওয়া লাগতেছে যে স্যার আপনার টাকা দেওয়ার টাইম আসছে, 100 টাকা প্লিজ দিয়ে দেন। তো ওই ফোনটার জন্য তো আপনার কিছু অপারেটিং কস্ট আছে, তো তখন আচ্ছা, ওই 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 কস্টটা বেড়ে যাচ্ছে। এইখানে বিহাইন্ড দ্য সিন তো আসলে আমি একসাথে 1,000 টাকা পাচ্ছি, ব্যাংক আলটিমেটলি 100 টাকা করে নিচ্ছে, তাই না ভাইয়া? সেক্ষেত্রে তো আমার ঠিক সার্ভিং কস্ট বাড়ার কথা না। না। যদি ইএমআইটা আপনি দেন, দারাজ নিজে যদি দেয়, সেক্ষেত্রে দারাজের কস্ট বাড়তেছে।
বাট তারা যদি এটা কোনো ব্যাংকের সাথে পার্টনারশিপ করে, তখন ব্যাংক তো আগেই তারা টাকা দিয়ে দিছে, তো তখন তার কাছে তো এটা ওয়ান টাইম পারচেজের ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তাহলে ব্যাংকের জায়গা থেকে তার সার্ভিস কস্টটা বাড়বে, যেটা সে হয়তো এন্ড অফ দা ইয়ার সে একটা সার্ভিস। ক্যালকুলেট করবে, জি জি এক্স্যাক্টলি। জি জি, বুঝতে পারছি ভাইয়া। সো সেলিম ভাইয়া, আপনি একটা কোয়েশ্চেন করছেন যে কোম্পানির ভ্যালুয়েশন কি আমরা এভাবে ক্যালকুলেট করি কিনা। কোম্পানির ভ্যালুয়েশন ক্যালকুলেট করার যে কত হাজার উপায় আছে, ইউ হ্যাভ নো আইডিয়া। সো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ক্যালকুলেট মানে ভ্যালু ভ্যালু অফ আ কোম্পানি ইজ ডলার ভ্যালু এগেনস্ট আ কাস্টমার। ঠিক আছে, ওয়ান অফ দ্য কমন ওয়ে অফ ভ্যালুয়েটিং মানে লেটস সে কোম্পানির ভ্যালু ইজ ডলার ভ্যালু এগেনস্ট আ কাস্টমার। মানে একটা কাস্টমারের এগেনস্টে একটা ভ্যালু অ্যাড করতে হয়। নাও হোয়াট ইজ আ ডলার ভ্যালু এগেনস্ট আ কাস্টমার? আর ডলার ভ্যালু এগেনস্ট আ কাস্টমার ইজ কাস্টমার্স লাইফ টাইম ভ্যালু। তার মানে হচ্ছে আপনার কাস্টমারের লাইফ টাইম ভ্যালু যদি হয় 5 টাকা, আপনার কাছে যদি 5 কোটি ইয়া থাকে, গ্রাহক থাকে, তাহলে 5 × 5 কোটি ইজ ইকুয়াল টু 25 কোটি। আপনার কোম্পানির দাম বা ভ্যালু 25 কোটি টাকা। আচ্ছা ভাইয়া, লাইফ টাইম ভ্যালু এটা কিভাবে ক্যালকুলেট হয়? কারণ আমি যদি আমার যদি স্যাস থাকে তাহলে তো আমি জানি না সে কতদিন ইউজ করবে। এতক্ষণ ধরে কি করলাম ভাই? আপনি তো পুরা সারাদিন রামায়ণ পড়ে সীতাকার বাপ জিজ্ঞেস করে ফেললেন, এই প্রশ্নের উত্তর আমি কি দিব বলেন? না না, নো প্রবলেম, ভেরি না গুড না কোয়েশ্চেন। ভাইয়া, হ্যাঁ, এখানে হইলো আমি যেটা বুঝছি আর কি, ধরেন 6 মান্থ যখন ক্যালকুলেট হইতেছে একটা স্যাস প্রোডাক্টের, তো উনি 6 মাস ইউজ করছে, এবার 6 মাস সাবস্ক্রিপশন নিছে। এখন আমি যদি ওনার লাইফ টাইম ক্যালকুলেট করতে চাই, তাহলে জি। কি এই মানে ওনার এই শেষ হওয়ার ভ্যালুটা পরে? কিন্তু অ্যাভারেজ ভাইয়া, এই ভ্যালুটা অ্যাভারেজ। সো আমরা যখন সিএলভি ক্যালকুলেট করি, ধরুন আপনার একটা সাস প্রোডাক্ট আছে, যে সাস প্রোডাক্টটা আপনি 200 টাকা করে বেচতেছেন মাসে মাসে, ঠিক আছে? আপনি এটা বেচতেছেন হচ্ছে লেটস সে 10,000 মানুষের কাছে, ঠিক আছে? আপনি আচ্ছা। 200 200 টাকা করে একটা প্রোডাক্ট বেচেন 10,000 মানুষের কাছে, আপনার কাছে 10,000 কাস্টমার আছে। হ্যাঁ। জি ভাই। 10,000 কাস্টমার আছে। হ্যাঁ। আপনার ইউনিট কস্ট বা প্রতিটা প্রতিটা সাবস্ক্রিপশনের মান্থলি কস্ট হচ্ছে 200 টাকা। তো রাইট। আপনি যখন ক্যালকুলেট করবেন, সবার আগে আপনি আপনার ডেটা অ্যানালিস্টের কাছে গিয়ে বলবেন যে ব্রো, আমাকে ক্যালকুলেট করে দাও অন অ্যান অ্যাভারেজ, অন হুম। অ্যান অ্যাভারেজ একটা কাস্টমার আমাদের কাছে কতদিন থাকে। আচ্ছা আচ্ছা, গট ইট ভাইয়া। তো তখন সে বললো যে অন অ্যান অ্যাভারেজ আপনার এখানে 2 মাস থাকে। সো তাহলে 200 টাকা ইন্টু 2 ইজ ইয়োর লেটস কাস্টমার রেভিনিউ ইন্টু ডিউরেশন। আচ্ছা। এবার এখান থেকে আপনি আপনার অপারেটিং কস্টটা মাইনাস করে আপনি একটা লাইফ টাইম ভ্যালু পেয়ে যাবেন। জি এই ভাইয়া, লাইফ বুঝতে টাইম পারছি ভ্যালু হ্যাঁ। মাল্টিপ্লাইড বাই 10,000 ইজ ইকুয়াল টু ইয়োর ভ্যালুয়েশন। Yeah, জি ভাইয়া, থ্যাংক ইউ। নো প্রবলেম। ওকে, সো এই বেসিক্যালি ধরেন আপনার এটা আমরা কেন করছি, মার্কেটিয়ারদের তো ফানেলের এক্সাম্পলটা আমরা দেখছি, রাইট? যে আমার মানে আমি কত টাকা আমি লেটসে মানে আমি অ্যাওয়ারনেসে ব্যয় করব, কত টাকা আমার ইয়াতে ব্যয় করব, ওইভাবে বেসিক্যালি এই ক্যালকুলেশন গুলো করার জন্যই আমরা এই ফানেলটা তৈরি করে থাকি। সো এখন মনে করেন আপনি যখন আপনার লাইফ টাইম ভ্যালু পেয়ে গেছেন, আপনার লেটসে আপনার লাইফ টাইম ভ্যালু আপনি যখন পেয়ে গেছেন, তখন আপনি this is how you use the funnel for yourself as a product manager. So আপনি এখানে কি করতেছেন, যে আপনি এখানে দেখতেছেন যে ডেইলি অন অ্যান অ্যাভারেজ 350 টাকা, $350 যদি আপনি কামাইতে চান, মানে এবং আপনার টার্গেট হচ্ছে যে আপনি $1,00,000 কামাইতে চান দিন শেষে, বছর শেষে, তাহলে আসলে হাউ ইউ ক্যান সেট আপ ইউর ফানেল। আচ্ছা ভাইয়া, আমাদের ভ্যালুয়েশনটা তাহলে হচ্ছে আমাদের প্রিভিয়াস ডেটার উপর ডিপেন্ড করে? অফকোর্স, যারা ফিউচারিস্টিক ভ্যালুয়েশন করে ওরা হচ্ছে কত টাকা পাইতে পারি ওইটার উপরে ভ্যালুয়েশন করে, আচ্ছা আচ্ছা। কত জি ভাইয়া। কত সিএলভি আমার হইতে পারে ওইটা টার্গেট করে ওরা চিন্তা করে। সো এখানে দেখেন যে মানে কিভাবে আমার লেটসে আমরা যখন ক্যালকুলেট করি, আমরা তখন এইভাবে ক্যালকুলেট করি যে আমি আসলে কত টাকা মার্কেটিং এ স্পেন্ড করব।
এটা ইজ ডিক্টেটেড বাই আমি কত টাকা আসলে আমি আর্ন করতে চাচ্ছি, এবং আমার প্রিভিয়াস ডেটা কি বলে যে আমি কিরকম লেটসে ভিউ পাই। সাধারণত সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন থেকে 1% লেটসে ইয়া থাকে, লেটসে কনভার্সন রেশিও থাকে ইউজুয়ালি। যে তার মানে হচ্ছে যে আপনি যদি মানে লেটসে এই 3.5 লাখ ভিউ এর জন্য আপনি 35 টাকা করে খরচ করেন, $35 করে, তাহলে আসলে ধরে নিতে পারেন যে আপনি হয়তো 3,500 ক্লিক পাবেন। এখন এই 3,500 ক্লিক থেকে আপনি মনে করেন আপনার ইয়াতে লেটসে ওদেরকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য লেটসে সাইন আপ করাইলেন, সাধারণত 20% রেশিও ইজ ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। সো তার মানে হচ্ছে আসলে এইখানে আপনার কস্ট অফ সার্ভিং হচ্ছে লেটসে $35 করে অন অ্যান অ্যাভারেজ আপনার খরচ হয়। সো আপনি 700 সাইন আপ পাইছেন, যেখান থেকে 35টা পারচেজ হচ্ছে। 5% কনভার্সন ইজ কোয়াইট হাই, এতটা ইউজুয়ালি হয় না। হ্যাঁ, বাট লেটসে 35টা পারচেজ হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। হ্যাঁ, সো এখন এখানে আসলে লেটসে আমার তাহলে অঙ্কটা গিয়ে দাঁড়ায় হচ্ছে এরকম, যে আমি যদি প্রতিদিন আমি এত টাকা রেভিনিউ আর্ন করি, এবং আমার যদি অন অ্যান অ্যাভারেজ প্রতিটা কাস্টমারের পিছনে আমার $এত করে খরচ হয়, তাহলে রাফ কাট আমার এত টাকা বাৎসরিক আয় হবে, লেজিট আয় হবে। সো দিস ইজ হাউ উই ক্যালকুলেট দ্য হেলথ অফ আ বিজনেস। আই এম নট এক্সপেক্টিং যে আপনারা এই ব্যাপারটা খুব ভালোভাবে আজকেই মুখস্থ করে ফেলবেন বা এটাতে মাস্টার হয়ে যাবেন। আমি 14 বছর যাবত এই লাইনে আছি, আমিও মাস্টার হইনি, টু বি রিয়েলি অনেস্ট। বাট আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আপনি যখন প্ল্যান করতেছেন আপনার বিজনেসের জন্য, আপনি যদি টার্গেট করেন যে আচ্ছা ঠিক আছে $35 দিয়ে আমি 3.5 লাখ ভিউ পাইতে পারি, ইমপ্রেশন পাইতে পারি, তাহলে তো ভাই আমার মানে লেটসে ব্যবসা তো উঠে গেছে, ব্যবসা তো মানে দাঁড়ায় গেছে, আমার আর কিচ্ছু লাগবে না, আমি খালি $35 খরচ করে ফেলবো তাহলেই শেষ। ব্যাপারটা যে আসলে এতটা সোজা না, এটাই আমরা বোঝানোর চেষ্টা করছি এখানে আপনাদেরকে। ইট অল বয়েলস ডাউন টু দিস ম্যাথ, এভরিথিং বয়েলস ডাউন টু দিস ম্যাথ। আপনার যে প্রতিটা কাস্টমার আছে, সেই কাস্টমার আপনার জন্য কতটা ভ্যালুয়েবল, আপনার কাস্টমারের দাম কত, সেটা সেটা জানাটা আপনার সবচেয়ে বেশি জরুরি। এবং এই দাম যদি আপনি বাড়াইতে চান, আপনি যদি আপনার কাস্টমারের দাম বাড়াইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? জি, ইমরান ভাই বলে ফেলেন। ভাইয়া এটা বলার আমার মনে হয় আপনার আবার লেটেন্সি ইস্যু হচ্ছে ভাইয়া। কথা তো বুঝতে পারতেছি না কিছুই। সেটাই। আচ্ছা, অসুবিধা নাই, ইমরান ভাই আপনি লিখে দিতে এটা পারেন, আপনি লিখে দিতে পারেন। বাট লেটস সে ইমরান ভাইয়া বাদে এনিওয়ান এলস, আমরা যদি কাস্টমারের দাম বাড়াইতে চাই, মানে ওদের সিএলভি বাড়াইতে চাই, তাহলে আসলে মানে আমাদের কি করা উচিত? ভাইয়া এই কোশ্চেনটা ঠিক বুঝি নাই, প্রাইস বাড়াবো নাকি কাস্টমারের সিএলভি বাড়াবো, ভ্যালুয়েশন বাড়াবো? সিএলভি বাড়াবেন, ভ্যালু বাড়াবেন। ভাইয়া বেশি বেশি সেল করতে হবে, সাবস্ক্রিপশন বাড়াইতে হবে। বেশি বেশি সেল করলেই কি আপনার সিএলভি বেড়ে যাবে? ভাইয়া আমার যদি এখন 10,000 মানুষ সাবস্ক্রাইব করে, পরের মাসে যদি আমার সেটা 20,000 হয়ে যায়, তো সিএলভি কি বাড়বে না? ভাইয়া আমার একটা সাবস্ক্রিপশনের পিছনে আমি কত কম টাকা খরচ করতে পারি, সেক্ষেত্রে তো সেলই বাড়তে পারে ভাইয়া। এই তো লাইনে আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, এই তো লাইনে আসছেন। এখন আপনারা বুঝতে পারতেছেন কেন আপনার কোম্পানির বসেরা বারবার করে বলে এই কস্ট কমাও, কস্ট কমাও, কস্ট কমাও। এই যে এখন বুঝতে পারছেন। সো আপনাকে যদি সিএলভি বাড়াইতে হয়, সিএলভি বাড়াইতে হলে হয় আপনাকে এখানে আপনার ডিউরেশন বাড়াইতে হবে,
সিএলভি বাড়াইতে হলে আপনার ডিউরেশন বাড়াইতে হবে। ডিউরেশন কিভাবে বাড়াবেন? ডিউরেশন বাড়াবেন হচ্ছে রিটেনশন বাড়ায়। যত আপনি বেশি রিটেন করতে পারতেছেন, তত আপনার ডিউরেশন বাড়তেছে। যত আপনার ডিউরেশন বাড়তেছে, আপনার সিএলভি মানে ইট ইজ চক্র বৃদ্ধি হারে বাড়তেছে। এটা গেল একটা উপায়। এই জন্যই সব প্রোডাক্ট ম্যানেজাররা এখানে সবচেয়ে বেশি ফোকাস করে, ডিউরেশন। বোঝা গেল? এটা গেল একটা জায়গা। এবং দ্বিতীয় জায়গা, এখন আপনার যদি সিএলভি বাড়াইতে হয়, মানে আপনার কোম্পানির ভ্যালু বাড়াইতে হলে আপনাকে সিএলভি বাড়াইতে হবে, লাইফ টাইম ভ্যালু বাড়াইতে হবে আপনার কাস্টমারের। কোম্পানির ভ্যালু আর কাস্টমারের ভ্যালু ইজ মানে একদম ইকুইভ্যালেন্ট, মানে কো রিলেটেড আর কি। So, আপনার কাস্টমারের ভ্যালু বাড়লে কোম্পানির ভ্যালু বাড়বে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কাস্টমারের ভ্যালু কমলে কোম্পানির ভ্যালু কমে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এইটাতে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা প্লে করে সেটা হচ্ছে ডিউরেশন। আপনি যদি মানুষের সামহাও অর দি আদার তার ডিউরেশন বাড়াইতে পারেন, তাহলে তার মানে তাকে যদি আপনি রিটেইন করতে পারেন, তাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনার কোম্পানি মানে আপনার কাস্টমারের ভ্যালু বাড়বে, অ্যাজ এ রেজাল্ট আপনার কোম্পানির ভ্যালু বাড়বে, অ্যাজ এ রেজাল্ট আপনি ভালো করবেন, আপনি বেতন বেশি পাইবেন। সো ইউ নিড টু ফোকাস অন ডিউরেশন। হাউ ডু ইউ ফোকাস অন রিটেনশন? দ্যাট ইজ ওয়ান, মানে ফ্রম আ প্রোডাক্ট পার্সপেক্টিভ, দ্যাট দিস বিকামস ইউর বিগেস্ট এরিয়া। এইটাতে আপনার এইটা যত লার্জার হবে, আপনার ভ্যালু তত গ্রেটার হবে, বিকজ এটার পাশে একটা মাল্টিপ্লাই আছে। এরপরে আসেন হচ্ছে আপনার যে মার্কেটিয়ার থাকে, যে মার্কেটিং ডিপার্টমেন্টে থাকবে, তার সবচেয়ে বড় ফোকাস এরিয়া হবে এইখানে। এইটা সে যত কমাইতে পারবে, এইটা সে তত বাড়াইতে পারবে। তার টোটাল কস্ট অফ অ্যাকোয়ারিং বা কস্ট অফ অ্যাকোয়ারিং নিউ কাস্টমার্স, ক্যাক যেটাকে বলে, সিএসি, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এইটা সে যত মানে কমায় নিয়ে আসতে পারবে, এখানে সে তত বাড়াইতে পারবে। এরপরে আপনাদের যারা অপারেশন টিমে আছে, তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে কস্ট অফ সার্ভিস, কগস বলে অনেক সময়, কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, সো সে তার কগস যত কমাইতে পারবে, সে তার কস্ট মানে টোটাল কস্ট অফ সার্ভিং কাস্টমার সে যত কমাইতে পারবে, তত সে তার লাইফ টাইম ভ্যালু বাড়াইতে পারবে। এখন দেখেন, কেন একটা প্রোডাক্ট ম্যানেজারকে মিনি সিইও অফ দ্য প্রোডাক্ট বলা হয়? কারণ দেখেন, আপনার মনে করেন এটা অনেক কমায় ফেলছেন, এটা কি অনেক বেশি বেড়ে যাবে যদি এইটা স্ট্যাটিক থাকে? না, অনেক বেশি বাড়বে না। আপনি যদি এইটা অনেক কমায় ফেলেন, কিন্তু এটা যদি স্ট্যাটিক থাকে, এটা কি খুব বেশি বাড়বে? না। কিন্তু আপনার যদি এটাও সমান থাকে, এটাও সমান থাকে, কিন্তু এইটা আপনি এক দাগও বাড়াইতে পারেন, 1 পয়েন্টও আপনি যদি ইনক্রিজ করতে পারেন, এটা চক্রবৃদ্ধি হারে বাড়বে। রাইট? জি ভাইয়া, right. Hence, you have the biggest responsibility. সো আপনি একটা কাস্টমারকে যত বেশি ধরে রাখতে পারবেন আপনার প্রোডাক্ট দিয়ে, তত আসলে আপনি ডিরেক্টলি ইম্প্যাক্ট করতেছেন আপনার বিজনেসে। এই জিনিসটা আমি আপনাদেরকে এই জন্য বললাম, যাতে করে আপনারা কাস্টমার লাইফ টাইম ভ্যালুর গুরুত্বটা বুঝতে পারেন, এবং অ্যাজ আ প্রোডাক্ট ম্যানেজার আপনি কোন জায়গায় ভ্যালু দিতেছেন, কোন জায়গায় আপনি ভ্যালু ক্রিয়েট করতেছেন, সেটা যাতে করে আপনি বুঝতে পারেন। দিস ইজ ওয়ার ইউ আর ক্রিয়েটিং দ্য বিগেস্ট ভ্যালু। কারণ এটা যত আপনি বাড়াচ্ছেন, আপনার প্রোডাক্ট যদি জোস হয়, মানুষজন বাই ডিফল্ট আসবে। এবং মানুষজন যদি বাই ডিফল্ট আসে, তার মানে, এবং সে যদি বাই ডিফল্ট বারবার ব্যবহার করে, তার মানেই হচ্ছে ইউ আর ডিরেক্টলি ইনক্রিজিং দ্য লাইফ টাইম ভ্যালু। এবং আপনার ইউজারের সংখ্যা যত বাড়বে এবং তার লাইফ টাইম ভ্যালু যত বেশি হবে, আপনার কোম্পানি তত বেশি ভালো করবে, আপনার কোম্পানির ভ্যালুয়েশন তত বেশি হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইটস এ ভেরি ডিরেক্ট কোরিলেশন, ডিরেক্ট ম্যাথ। বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে।